সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত অনুষ্ঠান দি লিজেন্ড অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা শিল্প সাহিত্যের অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদেরকে আপনাদের সামনে উপস্থিত করি, তাদের জীবনের নানান গল্প শুনি, তারা তাদের সৃষ্টিশীলতা নিয়ে কথা বলেন, তাদের জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো তুলে ধরেন আমাদের সামনে, এবং সেখান থেকে আমরা অনেক পাথেয় পাই, আলোকিত হই নিজেরা। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই আয়োজনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং বহুমাত্রিক একজন লেখক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কবি সুলাইমান আহসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন সুলাইমান আহসান ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে খুব ভালো লাগছে। যদিও চুল এবং দাড়ি শুভ্র, কিন্তু চেহারায় মাশাআল্লাহ এখনো তারুণ্য দীপ্ত মনে হচ্ছে আপনাকে। আমরা শুরুতেই আপনার জন্মস্থান এবং জন্ম কত সালে, কোথায়, কিভাবে বেড়ে ওঠা, এই বিষয়ে একটু জানতে চাই। আমার বাড়ি যদিও আমার আদি বাড়ি সিলেট, কিন্তু আমার আব্বা যেহেতু সরকারি চাকরি ছিলেন, বিভিন্ন জায়গায় তিনি বদলি জনিত কারণে বিভিন্ন জায়গায় তিনি থেকেছেন। কিসে চাকরি করতেন? তিনি ছিলেন ডাক বিভাগে ছিলেন, পোস্টমাস্টার ছিলেন। তো আমার যখন জন্ম হয় তখন তিনি ঢাকায় ছিলেন। আমার জন্ম ঢাকাতেই হয়েছে, এবং পুরান ঢাকাতে, পুরান ঢাকাতে তখন আব্বারা থাকতেন। আর আমার জন্ম হয়েছে আসলে রেড ক্রস সোসাইটির হসপিটাল ছিল একটা, সেখানে হসপিটালে আমার জন্ম হয়েছে। সেটা 1957 সালের 7 জুলাই। মাশাআল্লাহ। তখন থেকে কি ঢাকাতেই ছিলেন, নাকি পরে আবার বদলি হয়ে অন্য কোথাও চলে গেলেন? না, আব্বা তো বদলিজনিত কারণে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে তিনি ঘুরেছেন, তার সঙ্গে সঙ্গে আমরাও ঘুরেছি। লেখাপড়া শুরুটা কোথায় হয়েছিল এটা আমি জানতে চাই। লেখাপড়া আমার একদম শুরু হয়েছিল বলা যায় যে ভৈরব বাজার। তখন ওখানে উনি বদলি ছিলেন, ভৈরবে ছিলেন তিনি। এবং স্কুলে আমি যাওয়া শুরু করি ভৈরবে। কেবি স্কুল নামে একটা স্কুল ছিল, সেই কেবি স্কুলে আমি প্রথম আমার স্কুলে শুরু হয় আর কি। এর আগে কেবি স্কুলের আগে আবার কিছুদিন যাতায়াত করেছি একটা কালীবাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বাসার কাছেই ছিল আমাদের। তো আব্বা ভৈরবী, হ্যাঁ ভৈরবী স্কুল যেহেতু একটু দূরে, সেহেতু তিনি দিয়েছিলেন সেই ওই কালীবাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। তো সেখানে টিকিধারী একজন মাস্টারমশাই পণ্ডিত তিনি পড়াতেন, এবং শিক্ষার্থীরা মেঝেতেই তাদের বসার জায়গা হতো। আর সেই পণ্ডিত তিনি বসতেন একটি চেয়ারে, এবং চেয়ারের সামনে একটা ছোট একটা টেবিল ছিল। কিন্তু যেহেতু আমি পোস্টমাস্টারের ছেলে, এবং আমি একটু একটু ছিলাম, আপনাদেরকে একটু এলিট মনে করত, অভিজাত মনে করে। তো সেই পণ্ডিত তিনি তার চেয়ারটা আমাকে ছেড়ে দিতেন, চেয়ারে আমাকে বসে, আর অন্যরা বেজেতেই থাকতেন, পড়াইতেন। কিন্তু আমি সেই সেই কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে আমার বেশি দিন যাওয়া হয় নাই, কারণ পণ্ডিত বা টিকিধারী পণ্ডিত তিনি যে বেত দিয়ে শিক্ষার্থীদের গায়ের উপর সপাং সপাং আঘাত করতেন, সেটা আমি দেখে ভয় পেতেন। যদিও আমার গায়ে তিনি আঘাত করেননি কখনো, দেখে আমি ভয় পেয়ে আর এই স্কুলে যাওয়া বন্ধ করে দিই। তখন আমার বাবা চিন্তা করলেন, তাহলে তো আমার বড় ভাই পড়তেন যে স্কুলে, কেবি স্কুল, সেই স্কুলে তখন আমাকে আবার ভর্তি করে দেওয়া। স্কুলে গেলেন ভৈরবে, তখন ওই সময়ে কি আপনার কোন বিষয়গুলো ভালো লাগতো? অর্থাৎ আপনি যে কবি হলেন পরবর্তীতে, ওই সময়ে কি আপনি নিজের ভেতর কোনো বিষয় আঁচ করতে পেরেছিলেন কিনা? ওই সময় তো আসলে তখন খুবই ছোট। হ্যাঁ হ্যাঁ। আমি ক্লাস তখন কি কি ভালো লাগতো? 3-তে তখন পড়ি। তো ওই সময় এটা সনটা হচ্ছে 1965 সাল। তো 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল সেপ্টেম্বরের দিকে। তো যুদ্ধ লাগার পরিপ্রেক্ষিতে তখন স্কুলগুলো বন্ধ হয়ে গেল। স্কুল বন্ধ হয়ে গেল, এবং রাত্রে ব্ল্যাকআউট থাকতো, কেউ লাইট জ্বালাতে পারতো না, ওই যে বিমান টিমান দিয়ে যাতে বোমা না মারতে পারে থেকে করার জন্য। তো আমরা আসলে যা পড়াশোনা, খাওয়া দাওয়া, এগুলো আমরা দিনের আলোতেই আমরা শেষ করতে হতো।
আর রাত্রের বেলা আমরা বিভিন্ন মানে রেডিওতে গান শুনতাম, যেগুলা মানে কওমি সঙ্গীত, খবরাখবর এগুলা শুনতাম, কোথায় কি যুদ্ধ হচ্ছে, কোথায় কি যুদ্ধের অবস্থা। আমরা তত বুঝতাম না, কিন্তু দেখতাম যে উদ্বিগ্ন আব্বা আম্মা তারা ট্রানজিস্টারের কাছে এগুলা শুনছেন। তো আমরাও একটু বোঝার চেষ্টা করতাম ছোট বয়সেই। তো আমাদের খুব মজা লাগতো যে স্কুল বন্ধ ছিল, আচ্ছা, তো ঘরের মধ্যেই থাকতাম, ঘরের মধ্যে নানান রকম খুনসুটি করতাম ভাই বোন মিলে। তারপরে নানান রকমের আমরা খেলাধুলা করতাম। ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 ভাই বোন। 5 ভাই বোন। আপনি কত নম্বর? আমি তো সর্বকনিষ্ঠ। সর্বকনিষ্ঠ, মাশাআল্লাহ। মানে সবার আদরের ছিলেন বোধহয়, জি জি, যেহেতু সব 5 ভাই বোন। তো আপনার লেখালেখিটা শুরু হলো কি স্কুল জীবনেই নাকি? স্কুল জীবনেই, তবে সেটা আমি তখন ক্লাস 9-এর ছাত্র। আচ্ছা। তখন আব্বা চলে আসছেন জামালপুরে তিনি হেড পোস্টমাস্টার। তো আগের থেকে আমি যেটা আমি করতাম সেটা কবিতা আবৃত্তি করতাম, তারপরে ডিবেট করতাম, এই জাতীয় ইয়ের সঙ্গে আমি জড়িত ছিলাম। তো আমাদের সিনিয়র একজন বন্ধু ছিলেন, আমাদের স্কুলেরই প্রধান শিক্ষকের ছেলে জগলুল পাশা। তো তিনিও এগুলো করতেন, আবৃত্তি করতেন, বিতর্ক করতেন, এবং ভালো, তিনি স্কুলের মধ্যে ভালো ছিলেন, স্টুডেন্ট হিসেবে ভালো ছিলেন। তো তিনি লেখালেখিও করতেন, এবং তার টুকটাক লেখাও বিভিন্ন জায়গায় ছাপা হতো ছোটদের পাতায়। তো আমার মনে ইচ্ছা হলো যে মানে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল তার, জগলুল সাহেবের আবৃত্তি, বিতর্ক, এই সমস্ত ক্ষেত্রে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তো দেখলাম যে তিনি যখন লেখালেখি করেন, তখন আমি চিন্তা করলাম আমিও যদি লিখতাম তাহলে আমিও তো তার সমকক্ষ হতে পারতাম। তো এরকম একটা মনের ভিতরে একটা ইচ্ছে, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমি পড়াশোনা করতাম, প্রচুর আমি পড়তাম। আমাদের বাসার কাছে একটা লাইব্রেরি ছিল, পাবলিক লাইব্রেরি। সেই লাইব্রেরিতে আমি বিকালবেলা যখন ছেলেরা ফুটবল খেলতে যেত তখন আপনি পড়তে যেতেন? আমি তখন লাইব্রেরিতে বই পড়তাম। তো এই সময়ে একজন মানে গৃহশিক্ষকের আমি সংস্পর্শে আসি, যিনি আমাদের মানে পোস্ট অফিসেরই একজন কেরানি ছিলেন। আবার তাকে আবার ওই পোস্ট অফিসের একটি কামরায় থাকার একটা মানে ব্যবস্থা করে দিয়েছেন আমার আব্বা, সেখানে থাকতেন। তখন তিনি বললেন যে মানে উনি তো অনেক সময় অবসরে থাকেন, তো তার কাছে গিয়ে আমি যদি অঙ্ক এবং যদি অন্য অন্য সাবজেক্টগুলো তার কাছে পড়ি, তাহলে তিনি পড়াতে মানে উৎসাহী, আগ্রহী। তো তার কাছে আমি মানে করতাম, পড়াশোনা শুরু করলাম, অঙ্ক টঙ্ক এগুলো করতাম। তো তিনি আসলে সাহিত্য মানে অনুরাগী ছিলেন। তো তিনিও এই আবিষ্কার করলেন যে আমার ভিতর একটা এই ধরনের সাহিত্য প্রতি প্রতিভা আছে, আগ্রহ আছে। তো এই সময় মানে স্কুল থেকে ম্যাগাজিন বেরোবে, তো ম্যাগাজিনের লেখা আহ্বান করে একটা নোটিশ হলো। নোটিশ হওয়ার পরে আমি সেই নোটিশে উদ্বুদ্ধ হয়ে আমি একটি গল্প লিখলাম। আচ্ছা, তার মানে আপনি কবি হলেও প্রথমে আপনি গল্প লিখেছেন? হ্যাঁ, গল্প লিখে আমি স্যারকে দেখাইলাম যে উনি যেহেতু সাহিত্য করেন, এবং এর আগেই উনি আমাকে বেশ কিছু বইটি উপহার দিয়েছেন। তার সঙ্গে আমার বেশ একটা সহজ একটা সম্পর্ক গড়ে ওঠে। ওই প্রাইভেট টিউটর। তো তিনি আমার গল্পটা পড়ে বললেন যে তোমার তো গল্পটা ভালো হয়েছে। তো উনি কারেকশন করলেন, বললেন তুমি এটা কপি করে নিয়ে আসো। আমি আবার কপি করলাম। কপি করার পর বললেন যে বলো এটা কোথায় পাঠাবো। তো আমি আগে মানে স্কাউট ছিলাম, এবং স্কাউট একটা পত্রিকা ছিল অগ্রদূত, সেই পত্রিকাটা আমি পড়তাম রেগুলার। তো আমি বললাম যে স্যার তাহলে আপনি অগ্রদূতে পাঠিয়ে দেন। তো তিনি সেই স্কাউট মাসিক অগ্রদূতে তিনি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে দেখা গেলো যে 2-1 মাস পরেই একদিন হঠাৎ একটা মানে আসলো, অগ্রদূত আমার নামে পার্সেল হয়ে আসলো, আর তার সঙ্গে মনিডার হয়ে 20 টাকাও আসলো। বাহ! তো এটা আমি জানতাম না, অফিসের পিয়ন সেটা পেয়ে সে তো দেখে খুশিতে সে পোস্ট অফিসের মাধ্যমে তো আসছে। হ্যাঁ, পোস্ট অফিসের মাধ্যমে আসছে। আমাদের বাসা ছিল দোতলায়, আর অফিসটা ছিল নিচতলায়। তো সে দৌড়ে আসছে, আসার পরে তো আমার হাতে হস্তান্তর করলো সেই মানিডারের 20 টাকা এবং অগ্রদূতের সে প্রকাশিত গল্প
তো মানে আমার তখন মানে খুশি আর কে দেখে এবং আমি মানে মনে হলো যে রাজ্যটা আমি জয় করে ফেলেছি। মাশাআল্লাহ। তো যাই হোক, সেই বাসার লোকেরাও তো সব খুশি হলো, সবাই খুশি হলো। আমি সেই পত্রিকা নিয়ে স্কুলে গিয়ে পরের দিনে বন্ধু বান্ধবরা দেখালাম। ওই জগলুল সাহেবকেও তো দেখালেন? হ্যাঁ, সেই জগলুল ভাইকেও আমি দেখালাম। জগলুল ভাই আমার, তো মানে আমি আসলে তাকে উদ্দেশ্য করেই আমার লিখতে শুরু আর কি, এবং তারপরে আমি তার সমকক্ষতা অর্জন করেছি। এটা আমার খুব একটা তখন আনন্দ আরো বেশি আমার অনুভব হচ্ছিল। আচ্ছা। তো যাই হোক, তো সেখান থেকে লিখতে শুরু করি, গল্প লিখতে শুরু করি, এবং সেই 20 টাকা মানে তখনকার মানে 20 টাকা মানে অনেক টাকা। অনেক টাকা। সে আমার মনে আছে যে আমি 20 টাকা দিয়ে আমি একটা প্যান্ট, একটা শার্ট আমি বানিয়েছিলাম, এবং বন্ধু বান্ধবকে নিয়ে আমি রেস্টুরেন্টে বসে 20 টাকা দিয়ে সব হয়ে গেল। হ্যাঁ, 20 টাকা দিয়েই হয়ে গেল, কারণ তখন খুবই সস্তার যুগ। তো এটা আমার মানে আমার লেখক জীবনে বলা যায় যে শুরু হয়ে গেল। বা শুরুটা তো খুব দারুণভাবে শুরু হলো আপনার। হ্যাঁ, তো এরপরে আপনি কবিতা কবে শুরু করলেন? প্রথমত গল্প, নাকি একই সাথে কবিতা গল্প সবই চলছে? একই সাথে আমি কবিতা গল্প শুরু করি নাই। আর এই যে স্কুলের ম্যাগাজিনে যে একটা মানে ছাপানোর কথা ছিল যেটা বললেন, স্কুল ম্যাগাজিনে যেটা, আমি সেখানে কিন্তু গল্প দিইনি। স্কুল ম্যাগাজিনে আমি দিয়েছিলাম একটা মানে প্রবন্ধ বলা যাবে না, নিবন্ধ জাতীয় প্রতিবেদন, সেটা ভাষা আন্দোলনের উপরে। তো ভাষা আন্দোলনের ইতিহাস ভিত্তিক একটা নিবন্ধ দিয়েছিলাম। তো সেটা আবার মানে একটা মানে বিয়োগাত্মক ঘটনাও আছে। তো সেই লেখার ভিতরে আমি তৎকালীন পাকিস্তানের যে সরকারের, তাদেরকে একটু দোষারোপ করে আমি এটা লেখাটা লিখেছিলাম, যে ইতিহাস যা বলে আর কি। তো সেই লেখাটি আমার মানে আমি যখন স্যারের কাছে দিই, স্যারের পছন্দ হয়, কম্পোজ হয়, সব কিছু হয়, কিন্তু এর মধ্যে আমার টেবিলের উপরে এই প্রবন্ধটা আমার আব্বা দেখতে পান। দেখতে পেয়ে তিনি পড়ে তখন তিনি বলেন যে এই লেখা তো ছাপা যাবে না, তুমি পাকিস্তান সরকারের বিরুদ্ধে তুমি লিখছো, আমি সরকারি চাকরি করি, এই প্রবন্ধ ছাপা হইলে আমার চাকরির অসুবিধা হবে। মানে ওনার ধারণা থেকে উনি বললেন আর কি। বললেন যে তুমি প্রবন্ধ কোথায় দিয়েছো? আমি বললাম যে আমি তো স্কুল ম্যাগাজিনে দিয়েছে। তো আমি আমার স্কুল ম্যাগাজিনের দায়িত্বশীল যে শিক্ষক শেখ মহিউদ্দিন, আমাদের যে প্রিয় আর্টিস্ট হামিদুল ইসলাম ভাইয়ের আব্বা আর কি। ও আচ্ছা আচ্ছা, শেখ মহিউদ্দিন। তা আমি স্যারকে গিয়ে বললাম যে আমার আব্বা তো এটা ছাপতে নিষেধ করেছেন, তো স্যার এটা তো একটু ফেরত দিতে হয়। তো উনি বলে, না কিছু না, তুমি যেটা লিখেছো এটা ঠিকই আছে, ইতিহাসের মানে ওইটাই সঠিক ইতিহাস। তো আমি যখন মানে স্যার আমাকে ফেরত দিলেন না, আমি আব্বাকে বললাম যে স্যার বললেন যে ঠিকই আছে, উনি এটা ফেরত দেন নাই। তখন তিনি বললেন যে না, এটা তুমি ফেরত নিয়ে আসো। তো আমি স্যারকে বললাম যে স্যার, আব্বা তো এটা ছাপার মানে দিচ্ছেন না, অনুমতি দিচ্ছেন না। তখন একদিন দুপুরবেলা স্যার ওই লেখা তখন কম্পোজ হয়ে গেছে, ওই লেখা সহ তিনি আমার বাসায় আসলেন। মাঝে মধ্যে স্যার আসতেন আমার বাসায়, এসে তখন ওইটা ফেরত দিলেন। ফেরত দিয়ে বললেন যে তোমার আব্বাকে বলো যে আগুন কখনো ছাই দিয়ে চেপে রাখা যায় না। আচ্ছা আচ্ছা, এই মানে তুমি একদিন লেখক হবে, আজকে যদিও তোমার লেখাটা আমরা ছাপতে পারলাম না, কিন্তু তুমি একদিন লেখক হবে। আচ্ছা। তো স্যারের মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছিল, আর সেটা বুঝি আল্লাহ বোধহয় গ্রহণ করে ফেলেছে। না ঠিকই আছে, হামিদ ভাইয়ের আব্বা উনি হচ্ছে প্রধান শিক্ষক ছিলেন। আচ্ছা, মহিউদ্দিন। তো খুবই ভালো লাগলো, একটা সুন্দর গল্প শুনলাম আপনার লেখালেখির শুরুটা নিয়ে। এরপরে আপনি কোথায় চলে গেলেন? আপনার স্কুলে আসলে এটা তো ৬৮ সাল গেল, ৬৯ গেল, ৭০, ৭১ যখন আসলো, তখন তো দেশের রাজনৈতিক পরিস্থিতি। তখন কি আপনি কলেজে পড়েন বোধহয়? না, তখন আমি এসএসসি ক্যান্ডিডেট। আচ্ছা, ক্যান্ডিডেট। তো আমি আসলে খুব ছোট বয়সেই একটু রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ি। আচ্ছা, মানে আমাদের সময়টা খুব উত্তাল ছিল তো, এবং বিশেষ করে মানে ৬৯ গণঅভ্যুত্থানটা আমরা অতিক্রম করে আসছি। তো ৬৯ গণঅভ্যুত্থানটা সব জায়গাতেই টাচ করেছিল, এবং আমরা যারা কিশোর বয়সে ছিলাম আমাদেরকেও টাচ করেছিল। আমরা তখন মিছিল টিছিল করতাম, যদিও মানে স্কুল মানে গামী ছেলেমেয়েরা মানে মিছিলে যাওয়াটা তখন একটা আপত্তিকর বিষয় ছিল। কোনো গার্জেনও অ্যালাউ করতেন না, এবং কোনো স্কুল কর্তৃপক্ষ অ্যালাউ করতেন না। কিন্তু ৬৯ গণঅভ্যুত্থানের সময় কিন্তু দেখা গেল যে মানে ছেলেমেয়েরা সব রাস্তায় নেমে আসছে,
আবার মানে সরকারি স্কুলের আমি ছাত্র ছিলাম, সরকারি স্কুলে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কোনো ছেলে মিছিলে যেতে পারবে না, কিন্তু 69-এর গণঅভ্যুত্থানের সময় কিছু কিছু ছেলে পেলে ওই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তারা বের হয়ে যেত। তো সেভাবে একটু রাজনৈতিকভাবে আমি একটু তখন কোন পার্টিতে আপনি? তখন আমি ছাত্রলীগে যোগদান করেছিলাম। এটা ছাত্রলীগ মানে শেখ মুজিব যে ছাত্রলীগ? হ্যাঁ, তখন যে মানে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল, তখন ছাত্রলীগ বিভক্ত হয় নাই, তখন অখণ্ড ছাত্রলীগেই তখন ছিলাম। তো ওই সময় যখন ওই 1971 সালে যখন মানে একটা মুক্তিযুদ্ধের দিকে যাচ্ছে এই পরিবেশ, এবং 25শে মার্চের যখন মানে শেখ সাহেব যখন তিনি করলেন, মানে একটা ইঙ্গিতমূলক বললেন যে এটা মানে আমরা স্বাধীনতার দিকে আমরা যাব, 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণ, আমরা স্বাধীনতার দিকে যাব। তার পরবর্তীকালে যে 25শে মার্চের ঘটনা, যে এরকম ঢাকায় ক্র্যাকডাউন হলো, এই সমস্ত পরিপ্রেক্ষিতে তখন আমরা কিন্তু মানে স্বাধীনতার জন্য আমরা ভিতরে আমরা একেবারে আমরা প্রস্তুত হয়ে গেছি, আমরা স্বাধীনতার জন্য আমরা লড়াই করব। এবং এর আগে আমি কিন্তু মানে ছাত্রলীগে থাকা অবস্থায় আমাদের কিশোরদের নিয়ে একটা বাহিনী করা হয়েছিল, জয় বাংলা বাহিনী। আমরা স্কাউট যারা ছিলাম, আমরা সেখানে আমরা বিভিন্ন রকম মানে ঠিক সেরকম প্রশিক্ষণ না, লেফট রাইট করা, মানে শরীর চর্চা, প্রাথমিক যে বিষয়গুলো। তখন থেকে যেটা আমরা ধারণা করছিলাম যে একটা মানে কিছু হতে যাচ্ছে আর কি। এবং আমি আসলে একটু অগ্রসরী ছিলাম যখন 25শে মার্চের ঘটনা পরে, তো সবাই হয়ে গেল, মানে পাকিস্তান আর বিভিন্ন জায়গায় ক্র্যাকডাউন করতেছে, এবং আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা বা যারা একটু প্রমিনেন্ট ফিগার তারা সবাই গা ঢাকা দিল। এবং যদিও আমার ওরকম কোনো গা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওই সময় কিন্তু বেশ কিছু মানে ভারতের দিকে যাওয়া শুরু করলো, আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতারা অনেকেই চলে গেলেন। তো সেই সময় মানে ভারত যাওয়াটা যেন খুব সহজ ছিল। তাহলে আমার বন্ধু একজন খালেদ নাম, তো সে বললো যে চলো আমরা যাই, ভারতে চলে যাই। আচ্ছা। তো মানে আমরা তখন আপনি স্কুলে মানে এসএসসি ক্যান্ডিডেট, এবং ওই খালেদ এবং আমি, আমরা দুইজন আমরা ভারতে চলে গেলাম। আচ্ছা, বাসায় কি বলে গেলেন নাকি না বলে গেলেন? লুকায়। আচ্ছা, লুকায় গেলাম একদিন রাতে। তো কিভাবে গেছি আমার ঠিক এত পরিষ্কার মনে নেই, কারণ যে কোন সীমান্ত দিয়ে পার হলেন আপনারা? এটা হলো মানে শেরপুর পার হয়ে আমরা এটা যেটাকে মেঘালয়ের রাজ্যের মানে, তো আমাদেরকে এরকম জিপ গাড়িতে করে কোথাও নৌকা করে, তার কোথাও জিপ গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হইলো। আমরা গেলাম, তো সেখানে যাওয়ার পরে আমরা যে পরিস্থিতি দেখলাম যে খুবই খারাপ। মানে যারা বাংলাদেশ থেকে যারা গেছে তাদের তেমন কোনো থাকার ব্যবস্থা নাই। কিছু কিছু রেড ক্রস সোসাইটির কিছু তারা টেন্ট তারা করেছে আশ্রয়ের জন্য। আর মানে রান্না বান্না হয়তো এই বড় ড্রামের মধ্যে কেটে ওখানে খিচুড়ি রান্না হয়তো, 2 বেলা খিচুড়ি দেওয়া হয়তো। তো মানে থাকা এবং খাওয়া খুবই, তখন কেউ অনেকেই আবার যাদের মানে পশ্চিমবাংলায় আত্মীয়স্বজন আছে তারা সেখানে আশ্রয় নিয়েছে। তো এভাবে কিন্তু কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ কিছু দেওয়া হতো না। মাঝে মধ্যে এরকম বিএসএফ এর লোকেরা যাদের মানে ছিল না, কোনো পোশাক ছিল না, নর্মাল ড্রেসে এসে তারা মানে কিছু তরুণদেরকে নিয়ে দাঁড় করে তাদেরকে মানে মুক্তিবাহিনীতে কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায় না এরকম লাইন করলে আমি দাঁড়াইছি, কিন্তু আমাকে লাইন থেকে বের করে দেওয়া হতো। আচ্ছা, ইম্যাচুর, এই কারণে বয়স কম, স্বাস্থ্য আরো খারাপ ছিল, বের করে দেওয়া। এখন 2 দিন 3 দিন এরকম হচ্ছে। তখন আমাদের যে আমার বলা যায় যে খুব ঘনিষ্ঠ ছিলেন আজিজ ভাই বলতাম, উনি শিক্ষক ছিলেন অন্য একটা স্কুলের, উনি খুব কালচারাল লোক ছিলেন, ওই জন্য ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আর কি। তো ওনাকে বললাম যে এই অবস্থা, তিনি বললেন ঠিক আছে এক কাজ করো, তুমি কেন আসতে গেছো, তোমার মা তো কাঁদতেছে, তো তোমাকে পাঠানোর ব্যবস্থা করি। আর আমি একটা করছি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ করছে গোয়েন্দা বিভাগ,
ওইটার হয়ে তুমি কাজ করবা। আচ্ছা আচ্ছা। শহরে থাকবা, আর যেহেতু তুমি সরকারি কর্মকর্তার সেহেতু তুমি তোমার সন্দেহ করবে না, তুমি সরকারি অফিসে থাকবা, তুমি সেখান থেকে আমাদেরকে ইনফরমেশন পাঠাবে। ওইভাবেই পরবর্তীকালে আবার ফেরত আসলাম। কিন্তু মানে আমি আর স্কুলে আর আমি যাওয়া আসা করতাম না, কারণ আমার স্কুলে মোটামুটি এরকম একটা নাম চলে গেছিল হেডমাস্টারের কাছে যে এরা মনে হয় মুক্তিবাহিনীতে গেছে। যেহেতু এরা দীর্ঘদিন পর্যন্ত স্কুলে ছিল না, এরা মনে হয় মুক্তিবাহিনীতে গেছে, এরা যদি আসে তাহলে এদেরকে আমাদের কাছে সুপোর্ট করবেন। আচ্ছা আচ্ছা। তো যে কারণে মানে আমি আর স্কুলে যেতাম। আমার সামনে ছিল প্রি টেস্ট পরীক্ষা। তো আমাকে স্যারও বলছিল তোমার ক্লাস করার দরকার নেই, তুমি শুধু এসব পরীক্ষাটা দিয়ে যাবা। তো আমি ক্লাস করতাম না, আর এমনি এক স্যারের কাছে প্রাইভেট পড়তাম, ওই শেখ মহিউদ্দিন স্যারের কাছে প্রাইভেট পড়তাম সকালে ওনার বাসায় গিয়া। তো এইভাবে প্রি টেস্ট পরীক্ষা দিলাম, প্রি টেস্ট পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলাম। তারপরে টেস্ট পরীক্ষা দিলাম, এবং তখন আমি এসএসসি ক্যান্ডিডেট হয়ে গেলাম আর কি। কিন্তু মানে যে পরীক্ষাটা, ফাইনাল পরীক্ষাটা এটা দিলাম না। আচ্ছা, ফাইনাল পরীক্ষা দিলাম না এটার মানে এক ধরনের প্রতিবাদমূলকভাবে, আচ্ছা, যে এই সরকার আন্ডারে পরীক্ষা দিব না, আমরা একবারে দেশ নতুন বাংলাদেশে করে তারপরে আমরা পরীক্ষা দিব। এবং তাই হয়েছে, যারা পরীক্ষা দিল তাদের পরীক্ষা পরবর্তীকালে ফলাফল বাতিল হয়েছে, এবং 1972 সালে 2টা পরীক্ষা হয়েছিল। যারা 71-এ ক্যান্ডিডেট ছিল তারা, এবং আরেকটা ব্যাচ ছিল, 2টা ব্যাচই ওই 1972 সালে পরীক্ষা হয়েছিল। এক বছর লস হয়ে গেছে সবার, এক বছর সবার লস হয়েছে, আমারও লস হয়েছে। তো পরীক্ষা দিয়ে তারপরে আর কি 72-এ পাস করলেন। 72-এ পাস করলাম। আচ্ছা, এরপরে কোথায় গেলেন আপনারা ইন্টারমিডিয়েট? এরপরে আমার আব্বা তো মানে আবার ট্রান্সফার থেকে ট্রান্সফার হয়ে সিলেট চলে আসলেন, নিজের এলাকায়, নিজের সিলেটের জেলা পোস্টমাস্টার হিসেবে চলে আসলেন। তো এইখানে উনি বেশি দিন না, 1 বছর তিনি চাকরি করছেন, তারপর তিনি রিটায়ারমেন্টে চলে গেলেন। তো রিটায়ারমেন্ট চলে তখন আমরা তখন বাড়িতে চলে গেলাম, গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়িতে হলো আমার ফেঞ্চুগঞ্জ, মানে উপজেলা, আগে থানা ছিল। আর আমাদের গ্রামটা হচ্ছে মানে গিলাচড়া ইউনিয়নের মধ্যে ধারণ। আচ্ছা, তো গ্রামে যে শহরে জীবন থেকে গ্রামে গেলেন, সমস্যা হলো না তেমন কোনো? হ্যাঁ, সমস্যা তো হলোই, কারণ সারা জীবনে তো শহরে জীবনে অভ্যস্ত ছিলাম। এটা কি কারণে আপনারা গেলেন? ওই চাকরি রিটায়ার করলেন আপনারা? রিটায়ার করার পরে আসলে কিছুটা অর্থনৈতিক জীবনের প্রত্যেকটা প্রভাব পড়লো। তখন মানে ওনার পেনশন টেনশন হয় নাই, গ্রান্ট হয় নাই। তো এই অবস্থার ভিতরে এখন উনি বাধ্য হলে নাকি গ্রামের বাড়ি। তারপরে আপনি ইন্টারমিডিয়েট কোথায় করলেন? আমি তখন গ্রামে থাকা অবস্থায়, তো এই সময় এসে সিলেটে এসে ভর্তি হলাম, সিলেট মদনমোহন কলেজে। আচ্ছা, তো সরকারি কলেজে ভর্তি হতে পারলাম না, কারণ ভর্তির টাইমটা চলে গেল, আমি জানতে পারিনি, যেহেতু সব গ্রামে ছিলাম। তো মদনমোহন কলেজে ভর্তি হলাম। তো মদনমোহন কলেজে ভর্তি হওয়ার পরে তো এখানে মানে এর আগে তো মানে আরেকটা ঘটনা আছে, আমার তো রাজনৈতিক জীবনের মানে পরিবর্তন হইল। 1971 সালের পরে আমি তখন মানে দেখলাম যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তারা বিভিন্ন ধরনের মানে অনৈতিক কাজ করছে, লুটপাট করছে, এবং বিশেষ করে বিভিন্ন মানে মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতেছে। এই সমস্ত দেখে তখন আমরা খানিকটা স্বপ্নভঙ্গ হলো। আমরা তখন ভাবলাম কি করা যাবে, এবং এরই প্রেক্ষাপটে কিন্তু ছাত্রলীগটা 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ হয়ে গেল রফসিরাজ গ্রুপ, ছাত্রলীগ রফসিরাজ, আর একটা ভাগ হলো মাখন কুদ্দুস। আচ্ছা, তো এই 2 ভাগে ভাগ হয়ে গেল। তো আমরা মানে গেলাম ইয়ের সঙ্গে, রফসিরাজ গ্রুপের সঙ্গে। আচ্ছা, ছাত্ররা, যেটা পরবর্তীকালে আর কি জাসদ মানে আত্মপ্রকাশ করলো। মেজর জলিল যখন তিনি জয়েন করলেন, এবং আরো অন্যান্য বড় বড় যখন ব্যক্তিত্বরা, যখন মুক্তিযোদ্ধারা যখন জয়েন করলেন, তখন এটা জাতীয় সংস্থান দল হিসেবে আত্মপ্রকাশ করলো। তো আমার এই রাজনৈতিক জীবনের এই পরিবর্তন এবং সে সময়ের যে নানান রকমের কর্মকাণ্ড পরিপ্রেক্ষিতে আর কি আমার মানে
উপর কিছুটা হুলিয়াও ছিল কিছুদিন। আচ্ছা আচ্ছা, এটা রক্ষী বাহিনীর 1972 সালে স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নান তিনি হুলিয়াটা জারি করেছিলেন 11 জন আমরা আমাদের উপরে, এবং তার মধ্যে সেই সময়ের এমপি ছিলেন আব্দুল হাকিম, তার ভাগনাও ছিলেন। তো সিলেটের? হ্যাঁ, না, এটা আমি কিন্তু জামালপুরের কথা বলছি। আচ্ছা আচ্ছা, জামালপুর এই জায়গাটা আমি রেখে চলে আসছিলাম। তো তখন অনেকদিন পর্যন্ত আত্মগোপন করেছিলাম। তারপরে অবশ্য মানে আমাদের উপর থেকে হুলিয়া প্রত্যাহার করা হওয়ার পর তখন আমরা আবার শহরে আসি। তো এর মধ্যে এই রাজনৈতিক জীবনে এই জায়গাটা রেখে আমি যখন সিলেট চলে আসলাম, তখন আমার আব্বা আম্মা বললেন যে তুমি আর রাজনীতি করতে পারবে না। আচ্ছা। এবং তাদেরকে সব অঙ্গীকার করলাম যে আমি রাজনীতি আর করবো না। তো এই অঙ্গীকারের ভিতর দিয়ে আমি তখন কলেজ জীবনে প্রবেশ করলাম। কলেজ জীবনে প্রবেশ করার পরে আমি আসলে রাজনীতি থেকে মানে দূরেই ছিলাম। তখন আমার ওই যে আবার যে পুরনো যে সাহিত্য, এই সাহিত্য চর্চা করতে, মাঝখানে কি সাহিত্য চর্চা কিছু বন্ধই ছিল, তখন আর সাহিত্য চর্চা করি নাই। দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থার কারণে একটা অন্য ধরনের একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা সবাই ছিলাম আর কি। তখন এরকম ভাবে সাহিত্য করার মতো কোনো পরিবেশ ছিল না। তো আবার যখন আমি 74 সালে এসে যখন মানে ভর্তি হলাম মদনমোহন কলেজে, ভর্তি হলাম 73 সালে। আমার পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল 74 সালে, কিন্তু আমি 74 সালে পরীক্ষা দিইনি। কারণ আমার মানে এখানেও আমি আসার পরে আমার পরিচয়টা প্রকাশ হয়ে যায় যে আমি মানে জাসদে ছিলাম, এবং যে কারণে মানে গোয়েন্দা বিভাগ আমাকে করার জন্য পিছনে লাগে। তা আমি পরীক্ষা হলে থাকা অবস্থায় আমার একজন শিক্ষক এসে বললেন যে তুমি মানে পরীক্ষা দিয়েই চলে যাবা, খুব করে চলে যাবা, যাতে কোনো তোমাকে কিন্তু পুলিশ কিন্তু তোমাকে করতেছে, আমরা তাকে কলেজে ঢুকতে দিই নাই। তারপরে আমি ওই যে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম, তারপর আর পরীক্ষা দিতে যাইনি। মানে তখন কয়েকটা পরীক্ষা দিয়েছে আর কি, পরীক্ষাটা কমপ্লিট করা হলো না। ইন্টারমিডিয়েট পরীক্ষা ওইবার আমার লস হয়ে গেল ইন্টারমিডিয়েট। আচ্ছা। তারপরে 1975 সালে পরীক্ষা দিয়ে তারপরে আমি ইন্টারমিডিয়েট পাস করলাম। আচ্ছা। তো এর মধ্যে মানে ইন্টারমিডিয়েট পাস করার পরে আবার অনার্সে ভর্তি হলাম ইউনিভার্সিটি কলেজে। কোথায় ভর্তি হলেন? সিলেট ইউনিভার্সিটি কলেজ। আচ্ছা। তো ওইখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তখন আবার ওই চাঁদেরহাট একটা সাহিত্য সংগঠন ছিল, চাঁদেরহাটের সঙ্গে সংযুক্ত হলাম, এবং চাঁদেরহাটে কিছুদিন থাকার পর সেখানে পরিবেশগত কারণে আমি সেখানে আমার মন টিকলো না। সে সময় আমি স্থানীয় একটি শিশু সংগঠন ছিল, যেটা নাম ছিল গোলাপকুড়ি। আচ্ছা। তো এটা স্থানীয়ভাবেই এটা শিশু সংগঠন, এবং এটার পরিচালক ছিলেন হলো আবুল কালাম পদ্মতুজা। আচ্ছা। যিনি পরবর্তীকালে মানে ফুলকুড়ি আসরের প্রথম পরিচালক হয়েছিলেন। আচ্ছা। তো তিনি আমাকে পিক করলেন। আমরা একটা পত্রিকার সাহিত্য সভায় যেতাম। বদরুদ্দোজা বলতে কি যে আবুল কালাম পদ্মতুজা, এই যে আমাদের যে অ্যাডভোকেট এখন। আচ্ছা। তো তিনি আমাকে পিক করে গোলাপপুরীতে আনলেন। গোলাপপুরী যে এটা যে আসলে একটা ইসলামী আন্দোলনেরই একটি শাখা, এটা জানতাম না। তারপরে যাই হোক, শেষ পর্যন্ত ওই গোলাপপুরীতে এবং সেখানে স্থানীয় আরেকটি সাহিত্য সংগঠন ছিল, সুরমা সাহিত্য গোষ্ঠী, এগুলোর মাধ্যমে আসলে একটা মানে ইসলামী ভাবধারার মধ্যে আসলে লোকদের সঙ্গে আমার একটা পরিচয় সম্পর্ক হলো। তখন আমি বুঝতে পারলাম যে না, এটি আমার আসল জায়গা, এটাই আমার আসল ঠিকানা। এবং সেভাবেই তখন আমি নিজেকে মানে বিল্ড আপ করা, তৈরি করতে শুরু করি। আচ্ছা। এবং সাহিত্যের ভাষা, সাহিত্যের চিন্তা সবকিছু তখন সেভাবে আমি সাজানোর চেষ্টা করতে থাকি আর কি। তো এইভাবে আসলে 1975 সালে তখনও আমি গল্পই লিখি। তো চাঁদেরহাটে থাকা অবস্থা আমার এক বন্ধু, আমরা তখন মানে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা বিশেষ সংখ্যক করতে যাব। তো আমার এক বন্ধু আর কি, আমরা প্রেসে বসে তখন আমরা কথা বলছিলাম। তো আমাকে একটু খোঁচা দিয়ে বললো যে গল্প লেখা খুব সহজ,
কিন্তু কবিতাটা খুব কঠিন। আচ্ছা, কারণ তিনি কবিতা লিখতেন, তো সেই হিসাবে উনি দাবি করছেন যে তিনি মানে কঠিন কাজটি করতে পারেন, আর আমি যে কাজটি করি সেটা আপনার ইগোতে লেগে গেল। আমার ইগোতে লেগে গেল। আমি বললাম না, তাহলে আমি কবিতা লিখব। আচ্ছা, এবং সেই 21 ফেব্রুয়ারিতে আমি 4টা কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় পাঠাইলাম এবং 3টা কবিতা আমার ছাপা হলো। মাশাআল্লাহ। এমনকি মানে আজাদ, দৈনিক আজাদ পত্রিকাও একটি কবিতা ছাপা হলো। মানে ঢাকার একটা দৈনিক পত্রিকা ছাপা হওয়া তখন একটা বড় ব্যাপার ছিল। তো এইভাবে আমার আবার কবিতার ক্ষেত্রে আবার আমার মানে ওই কবিতাগুলো কি আপনার গ্রন্থবদ্ধ হয়েছে পরে, যেগুলো প্রথম ছাপা হলো? হ্যাঁ, কিছু কিছু কবিতা মানে ওই সময় তো বেশিরভাগ শিশুতোষ কবিতাই লিখছে বেশি, তো সেগুলা ঠিক ওইভাবে গ্রন্থভুক্ত হয় নাই। এবং শিশুতোষ কবিতা লিখতে লিখতে বড়দের কবিতাই তখন লিখতে শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তখন মানে শিশুতোষ কবিতা আবার লেখা হয়ে গেল, স্টপ হয়ে গেল, বড়দের কবিতা লিখতে শুরু করি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি তো সুন্দর একটা জীবন, আসলে অনেক বাক বদল হয়েছে আপনার জীবনের একদম শিশুকাল থেকেই ধরা যায়। তারপরে অনার্স ওখানে কমপ্লিট করলেন? হ্যাঁ, তো ওখানে যখন অনার্সে যখন পড়াশোনা করি যখন, হ্যাঁ হ্যাঁ, তখন আসলে ওই যে মানে বৃহত্তর সাহিত্য চর্চার ক্ষেত্রে আর কি বেশ তখন সুযোগ সৃষ্টি হলো সাহিত্য সংগঠন। তখন কি মানে এই সাহিত্য সংগঠনই করতেন, কোনো ছাত্র সংগঠনের সাথে ছিলেন না ওইভাবে? ছাত্র সংগঠনে ছিলাম। আচ্ছা আচ্ছা। মানে ওই ইসলামী ভাবধারার যে ছাত্র সংগঠন তো মুখ্য ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু যেহেতু আমি বেসিক্যালি আমি মানে সাহিত্যের লোক, সেহেতু আমার পাশাপাশি সাহিত্য সংগঠন, আমরা সিলেটে তখন আমরা একটি সাহিত্য সংগঠন গড়ে তুললাম। মানে বামদের তখন ছিল প্রভাব বেশি ছিল, কিন্তু আমরা বললাম যে না, আমরা একটা সাহিত্য সংগঠন করব এবং সেই সাহিত্য সংগঠন হবে সম্পূর্ণ পজিটিভ ধারার, ইসলামী ভাবধারা। এবং তখন আমরা পেয়ে গেলাম কবি আফজাল চৌধুরী, 60-এর দশকের একজন বিখ্যাত কবি, সিলেটের খুব নামকরা মানুষ। তাকে পেয়ে গেলাম। তিনি তখন আমাদেরই কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, আর আমাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল, কারণ তিনি ইসলামী চিন্তাধারার লোক, আমরাও ইসলামী চিন্তাধারার ছাত্র। সেই হিসেবে ওনার সঙ্গে আমাদের একটা একজন অনেক গুণী মানুষের সংস্পর্শ পেলাম। তখন ওনাকে সামনে রেখে আমরা তখন সংলাপ সাহিত্য সংস্কৃতি ফ্রন্ট নামে একটি সাহিত্য সংগঠন করলাম। এবং সংলাপটা আসলে তখন আস্তে আস্তে ধীরে ধীরে এমন একটি অর্গানাইজেশন হয়ে গেল যে সিলেটে তখন তৎকালীন সমস্ত যারাই মানে একটু ভালো লেখালেখি করতেন বা যারা একটু প্রতিষ্ঠিত ছিলেন, অধিকাংশই সংলাপের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। এবং মানে আমরা বড় বড় আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং বইও প্রকাশ করেছি, সংকলন প্রকাশ করেছি। এবং যার কারণে মানে বামপন্থীদের যে একটি তাদের যে ছিল, তাদের একটি সংগঠন ছিল, সেটা হলো লেখক সংঘ। লেখক সংঘ তখন তেমন কোনো তৎপরতা ছিল না, বরঞ্চ সংলাপটাই ছিল সিলেটে মুখ্য সাহিত্য সংগঠন। ওই সময় আরো তো কবি ছিল ওখানে, মুকুল চৌধুরী কি আপনাদের ওখানে ছিলেন? সেই সময় আপনাদের সাথে ছিলেন মুকুল চৌধুরী, তারপর তমিজউদ্দিন লোদি, নিজামুদ্দিন সালে, এই এক ঝাঁক মানে ওই সংগঠনের মাধ্যমে উঠে আসলাম আমরা। সেটাই ভাবছিলাম। মিনার, সেলিম আওয়াল, এখনকার সেলিম আওয়াল, তখন আর একটু জুনিয়র ছিল। তো এই সব এক ঝাঁক কিন্তু কবি সাহিত্যিক কিন্তু এই সংলাপ থেকে এবং আফজাল চৌধুরী তত্ত্বাবধানে, চৌধুরী, আব্দুল হামিদ মানিক, সব এরা কিন্তু সংলাপের না। সেটাই আসলে পৃষ্ঠপোষকতাটা পেয়েছেন খুব ভালো আপনারা ওই সময়। আফজাল চৌধুরীর মতো এরকম একজন অভিভাবক পাওয়ার কারণে আমাদের সবচেয়ে যে উপকারটা হয়েছে যে সাহিত্য আসলে যা প্রথমে শুরু করে, তখন তো আসলে মানে সাহিত্যটা কিভাবে করা উচিত, কিভাবে এভাবে অগ্রসর হওয়া উচিত, এটা ধারণা থাকে না। তখন যদি কেউ গাইড হিসেবে কেউ থাকে, তাহলে কিন্তু মানে দ্রুত অগ্রসর হওয়া যায়, যেটা আমরা পেয়েছি। মানে যেমন সঙ্গীত যেরকম গুরুবিদ্যা, গুরু ছাড়া সঙ্গীত চর্চা সম্ভব না, সাহিত্য কিছুটা গুরুমুখী, এবং এখানে গুরু থাকলে সুবিধা হয়। আমরা কবি আফজাল চৌধুরীকে আমরা গুরু হিসেবে পেয়েছি। মাশাআল্লাহ, এটা খুবই একটা চমৎকার বিষয়। এবং আফজাল চৌধুরীর একটা নাটক ছিল সিলেট বিজয়। আমি নাটকটা পড়ে মুগ্ধ হয়েছিলাম এবং এটা শুরু করে মানে শেষ না করে আর পারিনি, আর কিছু করিনি, মাঝখানে একটা না পড়ে ফেলছিলাম। তো ভালো লাগলো সুলাইমান হাসান ভাই। এরপরে আপনি অনার্স পাস করার পরে
মাস্টার্স কি ওখানেই করলেন নাকি ঢাকায় চলে আসলেন নাকি করলেন? মাস্টার্স করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি আবার চট্টগ্রাম গেলেন? হ্যাঁ, আমি এর আগে একটু কথা বলি যে যখন কিনা মানে ছাত্র সংগঠন ওপেন কাজ করার যখন সুযোগ পাওয়া গেল, অর্থাৎ জিয়া রহমান যখন চলে আসলেন 1975 সালে, 1975 সালে পরবর্তী সময়, তখন জিয়া রহমান তিনি দিলেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে নির্বাচন দিলেন, সংসদীয় নির্বাচন। তো এরকম সিলেট ইউনিভার্সিটি কলেজে ওরকম নির্বাচন হলো, সংসদীয় নির্বাচন, এবং সেই নির্বাচনে আমরা 4 জন ইসলামপন্থী ভাই আমরা নির্বাচিত হইলাম। মাশাআল্লাহ, আমরা পাশ করলাম। আপনি ছিলেন তার মধ্যে? আমিও তার মধ্যে ছিলাম। আমি বার্ষিকী সম্পাদক হিসেবে পাশ করলাম, আর আমার বন্ধু মুকুল চৌধুরী সাহিত্য সম্পাদক হিসেবে পাশ করলেন। আর এক বন্ধু তিনি ছিলেন ধর্ম সমাজসেবা সম্পাদক, তার নামও আমার নামেই নাম, মোহাম্মদ সুলাইমান হোসেন। আরেকজন পাশ করলেন সদস্য পদে, মাসুকুর রহমান। তো আমরা 4 জন পাশ করলাম। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন মাস্টার্স করতে গেলাম, তখন সেখানে আবার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর ইলেকশন তখন চলে আসছে, ইলেকশন হবে। তো তখন মানে সেই ইসলামী ভাবধারার সংগঠন তারা আবার আমাকে নমিনেশন দিল বার্ষিকী সম্পাদক পদে। এটা 1981 সালের কথা আর কি। 1981 সালে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হলো, এবং সেখানে বলা যায় যে একটা মানে ভূমিধস বিজয় লাভ করলো ইসলামী মানে দলের সংগঠন। তো সেখানে দুর্ভাগ্যবশত আমি পাশ করতে পারিনি, কারণ আমি মাত্র 21 দিনের মাথায় ইলেকশন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, পরিচয় ছিল না। মাস্টার্সে ভর্তি হয়ে ইলেকশনে আমি নমিনেশন আমাকে দেওয়া হয়, কারণ যার ফলে আমি সহ 4টি পদে আর কি আমরা পাশ করতে পারিনি। আর পুরো প্যানেলই আর কি তখন ওই ইসলামী ভাবধারার যে সাহিত্য ছাত্র সংগঠন তারা পাশ করলো। এবং হলগুলোও বলা যায় 2টি হল, মেয়েদের একটি হল আর একটা ছেলেদের আলাদা, সব হলগুলোতেই সেই ইসলামী ভাবধারার ছাত্র সংগঠন। মাশাআল্লাহ, মানে একটা পুরো মানে চট্টগ্রাম বিজয় হয়ে গেল। বলা যায় যে ওই সময় আমরা একটা খুবই একটা গ্রেট ভিক্টরি আমরা লাভ করি আর কি। তো তাতে একদিক দিয়ে যেমন আনন্দ খুশির বিষয় ছিল, অপর দিক থেকে আমাদের জীবনও তো খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেল। এবং বলা যায় যে প্রতিদিনই টেনশন থাকতো বিশ্ববিদ্যালয় অঙ্গনে, এবং আমরা আসলে তখন সবসময় প্রস্তুত থাকা লাগতো যে কখন আমরা আক্রমণের শিকার হই। তো সেই অবস্থার ভিতর দিয়ে আমরা মোটামুটি একটা বছর আমরা, ওটা কি 81 সাল, হ্যাঁ, সুন্দরভাবে আমরা সমস্ত সংসদীয় কার্যক্রমটা করতে পেরেছি। এবং দেখা গেল যে এরকম আমি যদিও পাশ করতে পারি নাই, কিন্তু আমাদের বিভিন্ন ভাইয়েরা তার বিভিন্ন হলে ম্যাগাজিন সম্পাদক পাশ করেছেন, সাহিত্য সম্পাদক পাশ করেছেন। তো আমাদের সাহিত্য সম্পাদক চাকসুতে ছিলেন হলো মিজানুল করিম, যিনি এখন মানে নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক। তো মিজানুল করিম, এখন দেখা গেল যে যেহেতু আমি একটু সাহিত্যে এবং ক্ষেত্রে অগ্রসর, তো আমাকে দায়িত্ব দেওয়া হলো এই সমস্ত তদারকি করার জন্য। অনেকেই সম্পাদক হিসেবে পাশ করেছেন, কিন্তু ওই ব্যাপারে তার অভিজ্ঞতা দক্ষতা নাই। তো আমার বলা যায় যে তখন খুব ব্যস্ততার ভিতর দিয়ে আমার সময় গেছে 1.5 বছর, এবং আমরা সমস্ত কার্যক্রমগুলো আল্লাহর ইচ্ছা আমরা সম্পন্ন করেছি। এবং ওই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত প্রকাশনা ম্যাগাজিন যে সমস্ত প্রকাশিত হয়েছে, এবং এটা তখনকার সবাই তখন স্বীকার করতো যে আপনার একটা সবচেয়ে বেশি সুন্দর প্রকাশনা, সুন্দর হয়েছে, এবং আপনার একটা স্পর্শ সেখানে ছিল সব জায়গায়। তো খুবই ভালো লাগলো। তো মাস্টার্স পাস করলেন চিটাগং ভার্সিটি থেকে, তাই তো? এরপরে আপনার প্রফেশনাল লাইফে চলে গেলেন না কি করলেন তারপর? মাস্টার্স পরীক্ষা দিয়ে তো সিলেট ফেরত আসলাম, সিলেট চলে আসলাম। তখনও রেজাল্ট হয়নি, রেজাল্টের অপেক্ষা করছি। আর মানে তখন তো অখণ্ড অবসর, বিভিন্ন জায়গায় সাহিত্য আড্ডা দিয়ে বেড়াই। তো এরকম সময় আর কি তখন আমাদের এক বড় ভাই প্রিন্সিপাল ফরিদউদ্দিন চৌধুরী, যিনি মানে জামাত ইসলাম থেকে তিনি 2বার এমপিও নির্বাচিত হয়েছিলেন। তো উনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, শাহজালাল জামিয়া ইসলামিয়া। আচ্ছা, এটা ইসলামিক কিন্ডারগার্টেনের মতো আর কি। তো তিনি একদিন খুব সকালে একজন ব্যক্তিকে পাঠালেন হোন্ডা দিয়ে, তার নাম, সে ভাইয়ের নাম হলো কাইয়ুম ভাই। তো উনি এসে বললেন যে ফরিদ ভাই ডাকে। তারপরে আমি আসলাম স্কুলে আসার পর ফরিদ ভাই তো বললেন যে কি করতেছেন? আমি বললাম না, কিছুই করতেছি না, বসে আছি, এখন তো অবসর। তাহলে এক কাজ করেন, আমাদের স্কুলে একটু খেদমত দেন।
আপনার তো স্কুলের কাছে, বাসা তো খুব বেশি দূরে না, হেঁটে হেঁটে সকালে চলে আসবেন, জোহরের নামাজ পড়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। তা আমি ভাবলাম যে ঠিক আছে, সময়টা আমি যেহেতু আড্ডাই দিই, আর তো কোনো কাজ নাই, তো এই সময়টা এখানে সময় দেওয়া যাবে, পরে তো বিকেলবেলা অন্য অন্য জায়গায় আড্ডা টাড্ডা দেওয়া যাবে। তো সেভাবে শাহজালাল জামিয়া ইসলামে শুরু হইলো আমার কর্মজীবন, এবং সেখানে ছিলাম। বেতন ধরেছিল কত? বেতন প্রথম দিকে তো মানে কনভেন্স হিসাবে খুব সামান্যই দিতেন আর কি। তারপরে অবশ্য যখন ইন্টারভিউ দিয়ে যখন চাকরি যখন হিসেবে ঢুকলাম, যখন তখন বেতন 960 টাকা ধার্য করা। আচ্ছা আচ্ছা, 80-র দশকের, মানে তখন বোধ হয় 82-83 সাল হবে, তখন 82 সাল। 82। তো আপনার এই কর্মজীবন শুরু হলো। আর এর আগে একটু প্রশ্ন রাখি, এই যে ছাত্র জীবনে পড়াশোনা করছেন, আপনার আব্বা একজন রিটায়ার্ড একজন পোস্টমাস্টার, তো ওই সময়ে আপনাদের এইগুলো খরচ টরচ এগুলো কিভাবে জোগাড় করতেন আপনারা? হ্যাঁ, তখন আসলে এই আমার বড় ভাই তিনি চাকরিতে ও আচ্ছা আচ্ছা, তিনিও পোস্টাল ডিপার্টমেন্টে ঢুকছেন। তখন এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বলে একটা মানে ডাক বিভাগের একটা আলাদা একটাই, উনি আপনাদেরকে দেখভাল করতেন। তিনি তখন চাকরিতে ঢুকেন এবং তিনি সাপোর্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এটা ভালো লাগলো। তো এরপরে কি আপনার ওখানে কতদিন কন্টিনিউ করলেন ওই শাহজালাল জামিয়া ইসলামে? বেশি দিন থাকা হয় নাই, কারণ এর মধ্যে ইতিমধ্যে মানে ঢাকা থেকে শুরু হইলো আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক। ও এখানে আর একটা প্রশ্ন রাখি, তারপরে আমি বুঝবো যে আসলে ওই সময় যে আপনি এই যে চিটাগাং গেলেন, সেখানে শিল্প সাহিত্যের সাথে যুক্ত হলেন, লেখালেখির সাথে, তার আগে থেকেই এইগুলো কি সারা দেশে যে কবি সাহিত্যিক আপনাদের লেভেলের ভাবধারার ছিল, তাদের সাথে কি একটা ব্রিজ তৈরি হয়েছিল আগেই? হ্যাঁ, আমি যখন সিলেট ছিলাম তখনই দুটি ইয়ের থেকে, ছাত্র সংগঠন থেকে দুটি ম্যাগাজিন সম্পাদনা করার সুযোগ আমার হয়েছিল। আচ্ছা। তো আমাদের যিনি বড় ভাই ছিলেন ফরিদ আহমদ রেজা, তিনিও কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। তো তিনি যেহেতু কবি সাহিত্যিক ছিলেন, উনি আমাকে ওই কবিতা এবং সাহিত্যের ক্ষেত্রে যাতে আমি এতে অবদান রাখতে পারি, তো তিনি আমাকে বললেন যে দুটি ম্যাগাজিন করার জন্য। তো এই দুটি ম্যাগাজিন করার সুবাদে তো তিনি বললেন যে ঢাকার কবি সাহিত্যিক যারা আমাদের আছে, মতিউর রহমান মল্লিক, তারপরে আব্দুল বারী, তারপরে আসাদ বিন হাফিজ, এদেরকে বললেন যে এদের লেখা নেওয়ার জন্য। তখন আমি এদের মানে এইভাবে পরিচয়টা হলো, মল্লিকের নাম ছাড়া কারো আমি চিনি না, তাদের নামও আমি শুনি নাই। তো আমি ফরিদ আহমদ রেজা ভাইকে বললাম যে আপনি যে এদের লেখা একটু জোগাড় করে দেন, আমি তো এদের চিনি না বা এদের সঙ্গে আমার যোগাযোগ নেই। তো ফরিদ আহমদ রেজা ভাই তিনি কিছু লেখা জোগাড় করে দিলেন, মতিউর মল্লিক ভাইয়ের একটা গান, তারপর আব্দুল বারী, ডাক্তার আব্দুল বারী, পরবর্তীকালে লন্ডনে দাওয়াতুল ইসলামের অনেক বড় দায়িত্বে ছিলেন। তো এরকম এদের লেখা কিছু জোগাড় করে। তারপরে আরেকজন ভাই ছিলেন নূর মোহাম্মদ মল্লিক। আচ্ছা। তিনি মারা গেছেন, নূর মোহাম্মদ মল্লিক। তিনি কিছুদিন সংগ্রামেও ছিলেন এবং খুব ভালো তিনি গল্প লিখতেন। তা নূর মোহাম্মদ উনি তার একটি লেখাও আমাকে জোগাড় করে দিলেন। তো এইভাবে ওই মানে পত্রিকার ওই সূত্র ধরে আর কি একটু তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ। তারপরে আপনি ওই যে ঢাকায় যে আসলেন কি মল্লিক ভাইয়ের আমন্ত্রণে নাকি? হ্যাঁ, মল্লিক ভাইয়ের সঙ্গে, মল্লিক ভাই এছাড়া তিনি যখন সিলেটে গেছেন, তখন তিনি সিলেটে গেছেন, সিলেটে একটা শিল্পী সংগঠন ছিল পাঞ্জেরি শিল্পী গোষ্ঠী। সিলেটের না, ওটা হচ্ছে চিটাগাংয়ে। পাঞ্জেরি না, পাঞ্জেরি না, দিশারি। সিলেটে ছিল দিশারি। হ্যাঁ, দিশারি শিল্পী গোষ্ঠী। সেই দিশারি শিল্পী গোষ্ঠীর কাজের জন্য তিনি সিলেটে গেছেন একবার। তো সেখানে আবার মল্লিক ভাইয়ের সঙ্গে একটা আবার দেখা সাক্ষাৎ, পরিচয়ের সম্পর্ক হয়েছে। আর আমি যেহেতু তখন আমি ঢাকা থেকে লিখতাম, আমার লেখা ঢাকা রেজিস্ট্রে, দৈনিক সংগ্রামে, আজাদে, এই সমস্ত পত্র পত্রিকা ছাপা হয়তো। সেই সুবাদে মল্লিক ভাই আবার আমার লেখার মাধ্যমে চিনতেন। তো যে কারণে মল্লিক ভাই আমার সম্পর্কে তার একটা ধারণা ছিল। তো মল্লিক ভাই মানে তিনি একটা মনে মনে চিন্তা করেছিলেন যে এরকম আমাকে ঢাকায় নিয়ে আসলে ভালো হবে, আমাদের সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের জন্য লোক দরকার। তো সেই চিন্তা করেই তিনি হয়তো সংগঠনের মানে দায়িত্বশীল পর্যায়ে
আমার ব্যাপারে কথা বলেছেন যে তাকে ঢাকায় আমরা আনতে চাই। তো এবং সেটা সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়, তখন সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় প্রকাশ হয়েছে এবং এনামুল হক মঞ্জু ভাই, তিনিও ছাত্র জীবন শেষ করেছেন, তিনিও তখন সোনার বাংলায় এসে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে। তো সেই তখন লোকের দরকার, আর মল্লিক ভাই তখন আমার কামরুজ্জামান ভাই কি তখন সোনার বাংলায় ছিলেন না? হ্যাঁ, সোনার বাংলা সম্পাদক কামরুজ্জামান ভাই। উনি আবার ভারপ্রাপ্ত সম্পাদক কেমনে হলেন? মানে সম্পাদক তো একজন, আর মঞ্জু ভাই হলো ভারপ্রাপ্ত, আচ্ছা আচ্ছা, মানে এক্সিকিউটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মঞ্জু ভাই, আর মঞ্জু ভাই যখন মানে ওই ছাত্র সংগঠন যখন প্রধান ছিলেন, তখন মঞ্জু ভাইয়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে। তো মঞ্জু ভাই তিনি বাইরে বলছিলেন যে তিনি ছাত্র জীবন শেষ করে সোনার বাংলাতে যোগদান করবেন, এবং বাইরে তিনি একথাও বললেন যে আমার কিন্তু আপনার লাগবে, আচ্ছা আমার কিন্তু আপনাকে লাগবে, আমি আপনাকে কিন্তু ডাক দিব। তো বোঝা গেল যে আসলে, এবং জসীমউদ্দিন সরকার যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন এবং ওই ছাত্র সংগঠনে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও ছিলেন, পরবর্তীকালে অবশ্য উনি ছিলেন না, যখন ভিপি হয়ে গেলেন তখন এই বিশ্ববিদ্যালয় শাখার তখন সভাপতির দায়িত্ব পেলেন হইল শামসুল ইসলাম ভাই। আচ্ছা, যিনি কিনা জামাত থেকে 2বার তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। তো জসিম ভাই তিনিও কিন্তু ওই সুরে সুর মিলাই বললেন, সোহান ভাই আপনি তো কবি মানুষ, আপনি বোধহয় সাংবাদিকতায় গেলে ভালো হবে। তো ওই শামসুল ইসলাম ভাই, জসিম ভাই এবং এনাক মঞ্জু ভাই তখনই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা একটা মানে আমার ব্যাপারে সিদ্ধান্ত নেন যে আমাকে ঢাকায় সাংবাদিকতার ক্ষেত্রে তারা যুক্ত করবেন। আর মল্লিক ভাই একটু বেশি চাইতেন, কান্তি চাইতেন যে ঢাকায় দল ভারী হবে না আনলে উনি সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের কাজটা শুরু করতে পারেন। তো সেইভাবেই আর কি আসলে মল্লিক ভাই করলেন, চিঠি লিখলেন, মঞ্জু ভাই লিখলেন এবং আমাকে বললেন যে বেড়ায় যেতে। আমি বেড়াতে আসলাম ঢাকায়। এখানে মরহুম আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ ভাই, মরহুম আব্দুল কাদের মোল্লা ভাই, তারপরে আবুল আসাদ ভাই, এদের সঙ্গে দেখা সাক্ষাৎ কথা হইল। তো সবাই মানে বলছেন যে আমি ঢাকায় যেতে এসে সাংবাদিকতায় যুক্ত হই। তো আমি কিন্তু মানে কোনো ক্রমে ঢাকায় আসার পক্ষে ছিলাম না। আমি ভাবছিলাম যে আমি এলাকায় থাকবো, এলাকায় আমি কাজ করব, এবং এলাকার ভাইদেরও এরকম ধারণা ছিল যে এলাকায় দরকার আছে, কারণ তখন মানে ছাত্র সংগঠনের ভিতরে একটা ফ্র্যাকশন হয়ে গিয়েছিল, এটার প্রভাব পড়েছিল সিলেটে বেশি, যে কারণে আমাকে নিয়ে একটু সিলেটে একটু আবেগ ছিল যে না, তাকে আমাদের দরকার সিলেট। আপনি কি মূলধারার সাথে তো ছিলেন? মূলধারার সাথে ছিলাম। তো এখন সেই পরিপ্রেক্ষিতে মানে সিলেটের লোকরা চাচ্ছিলেন না যে আমি ঢাকায় আসি, আর আমি ঢাকায় এসে দেখলাম যে আমি তো আসলে ঢাকায় এত বিশাল অঙ্গনে নিজেকে আমি মানে খুঁজে পাবো না, তার চেয়ে আমি সিলেটে থাকাই ভালো। তা আমি এই কথা বলে আসলাম যে আমি আমি সিলেটে যাই, তারপরে আমি চিন্তা ভাবনা করে আমি তারপরে জানাবো। কিন্তু আমি যাওয়ার পরবর্তী কিছুদিন পরেই একটা টেলিগ্রাম গেল, এবং টেলিগ্রামটা এনামুল হক মঞ্জু ভাই তিনি করলেন যে এরকম তাড়াতাড়ি দ্রুত আমি ঢাকায় যেতে চলে আসি। তো শেষ পর্যন্ত মানে সিলেটে কথা বললাম, তারা বললেন যে যখন টেলিগ্রাম করেছে আপনার যাওয়া দরকার, এবং আমি মানে চলে আসলাম আর কি। স্কুল থেকে অফিসিয়ালি বিদায় নিয়ে চলে আসলাম। চলে আসার পরে তখন মানে ফরিদুদ্দিন চৌধুরী ভাই তিনি প্রথমে কামরুজ্জামান ভাই মরহুম নার সঙ্গে কথা বললেন, তারপরে মানে সেই সময়ের যে মানে আমির ছিলেন জামাতদের অধ্যাপক গোলাম আজম সাহেবের সঙ্গে কথা বললেন। তারা উনি বললেন যে ঠিক আছে, সুলেমান হাসান ভাইকে আপনারা নিয়ে গেছেন, আমরা সেটা মেনে নিলাম, কিন্তু ওনাকে 1 মাসের জন্য আমাদের আবার দিতে হবে, নাহলে আমাদের স্কুল খুব ক্ষতিগ্রস্ত হবে। কারণ তখন আবার স্কুলে বৃত্তি পরীক্ষার জন্য কোচিং চলতেছিল, আচ্ছা আচ্ছা, এবং এই কোচিংগুলোর দায়িত্ব ছিল আমার উপরে। এই মানে টিচারদের ইয়ে করা, ক্লাস ডিস্ট্রিবিউশন করা, তাদের সবকিছুর দায়িত্বটা আমার উপর ছিল। ফলে প্রিন্সিপাল ফরিদুদ্দিন চৌধুরী ভাই দেখলেন যে আমি এরকম হঠাৎ সহসা যদি না থাকি তাহলে এই কাজটা অসুবিধা হবে। তো শেষ পর্যন্ত মানে একদিন আর কি
আমি তখন ঢাকায় যখন আসলাম তখন আমি মকবুজা কাজী হোসেনেই ছিলাম। তো এক সময় প্রফেসর অধ্যাপক গোলাম আজম সাহেবের সঙ্গে মরহুম তার সঙ্গে দেখা হইলো। উনি হেসে বললেন যে তুমি এত কি গুরুত্বপূর্ণ ব্যক্তি হইলা যে তোমার ঢাকায় আনার পর আবার সিলেট তোমার চায়, তখন কি করবা, চায় যখন কি করবা, ফরিদ চাচ্ছে, ফজলুর চাচ্ছে, ফজলুর রহমান তখন তিনি অধ্যাপক রহমান জেলার দায়িত্বে, তো কি করবো আমি, তোমাকে তো আর পারলাম না, তো তুমি যাও 1 মাস থেকে আসো আবার। তখন আবার আমি 1 মাসের জন্য আবার সিলেট চলে গেলেন। হ্যাঁ, তো যাই হোক, আপনি ঢাকায় এসে সোনার বাংলায় জয়েন করলেন। সোনার বাংলায় কতদিন আপনি এখানে? তো প্রায় 15 বছর। 15 বছর। তো ঢাকায় আসার আপনার বৈবাহিক জীবন শুরু হলো কখন? বৈবাহিক আমি তো মানে বিয়ে ঢাকায় আসার পর? ঢাকায় আসার পর 1985 সালে বিয়ে, 1988 সালে বিয়ে করছে। ও, তো বিয়ের পরেই তো বিয়ে করছেন মনে হচ্ছে। তো ঢাকায় কোথায় বিয়ে করলেন, কিভাবে বিয়ে হলো? ঢাকায় আসলে আমার একটু দেরি হচ্ছে বিয়ের ব্যাপারটা, এবং এখানে খুব মজার মজার ঘটনা আছে। আচ্ছা, তো সব মজার ঘটনাগুলো এত সুন্দর চেহারা, দেরি হওয়ার তো কথা না। মানে আমি তো যেহেতু ইতে থাকতাম, মকবুজা কাজী হোসেনে থাকতাম, সে কারণে অধ্যাপক সব নেতাদের সাথে ওঠা বসার সঙ্গে আমার একটা সখ্য করে ওঠে। এবং তখন আমাদের তখনকার নায়েবে আমির ছিলেন মৌলানা ইউসুফ, মৌলানা একেএম ইউসুফ, উনিও থাকতেন সেখানে। তো তার সঙ্গেও ভালো একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তো এই বিয়ের ব্যাপারটা প্রথম সূত্রপাত হয়, আব্বা আসছিলেন ঢাকাতে, এবং আমি তখন একটা অধ্যাপক রহমান সাহেবের বাসায় ভাড়া থাকতাম, আমি এবং মল্লিক ভাই দুজনে, 2টা রুম নিয়ে আমরা দুজনে থাকতাম। পিছনে 2টা রুম ছিল। মল্লিক ভাই ফ্যামিলি নিয়ে থাকতেন? না, মল্লিক ভাই তখন শাদী করেন। আচ্ছা আচ্ছা, আমরা দুজনেই ব্যাচেলার। তো এখন আমার আব্বা এসে অধ্যাপক সাহেবের সঙ্গে দেখা করলেন। দেখা করে উনি যে দায়িত্বটা দিলেন যে আমার ছেলের বিয়ের, আপনাদেরই তো ছেলে, আমার ছেলে লেখো, আপনাদেরই ছেলে, আমার ছেলের বিয়ের ব্যবস্থাটা করেন, তো বয়স হয়ে গেছে। তখন একদিন উনি ডাকলেন, উনি যেখানে বসতেন, ডেকে বললেন যে তোমার আব্বার সঙ্গে কথা হলো এটি, এখন তো আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে যে তোমার বিয়ের ব্যবস্থা করতে, কি করি বলো। তো আমি মানে কি বলবো, ওনার সঙ্গে তো কোনো কথা বলার সুযোগই, মানে সেরকম কোনো সৎসাহসী ছিল না। তো ঠিক আছে, আমি বলে দিছি, তোমার খালাম্মাকে বলে দিছি তোমার জন্য মেয়ে দেখতে, মানে ওনার ওয়াইফের কথা বলছেন আর কি। তো যাক, এর মধ্যে হলো কি যে মানে আমার জন্য মেয়ে দেখার ব্যাপারটা তখন একটু মানে প্রসঙ্গটা অনেকের কানে কানেই পৌঁছে গেছে। তো কামরুজ্জামান ভাই তো মানে চিন্তা করলেন যে অনেক দিন তো হইল, আমাদের ছোট ভাই অনেক দিন আমাদের সঙ্গে আছে, তার বয়স হয়েছে, তার বিয়ের ব্যবস্থা করা দরকার। তখন ফটোগ্রাফার আব্দুর রাজ্জাক ভাইকে ডেকে একদিন বললেন যে এই সুলাইমান ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো না, যাতে মানে কবি মানুষ, তার কবিতা লেখা বন্ধ না হয়, এরকম একজন মেয়ে দেখো। তো যাই হোক, রাজ্জাক ভাই তিনি ইয়ে করলেন, ঘটকালি শুরু করলেন। রাজ্জাক ভাই এগুলোতে ফের দক্ষ মানুষ, এবং রাজ্জাক ভাইয়ের ঘটকালিতেই আমার বিয়েটা আর কি সম্পন্ন হয়েছে আর কি। এখন আমি যাকে নিয়ে আমি ঘর করছি, আলহামদুলিল্লাহ, সহধর্মিনী, আলহামদুলিল্লাহ। এখানে প্রসঙ্গত একটু বলে আসি যে আপনি যে ইসলামী সংগঠনে যুক্ত হয়েছিলেন কলেজ লাইফে এসে, তো আপনার পরিবারের, আপনাদের ফ্যামিলির লোকেরা কি আগে থেকে ইসলামিক ভাবধারা ছিলেন? আমার পরিবারে মানে ইসলামী আন্দোলনে ছিল না, তবে এমনি ট্র্যাডিশনাল মুসলিম ফ্যামিলি। এবং আমার ফাদার আসলে তিনি মুসলিম লীগের মানে তখন স্বাভাবিকভাবেই সরকারি কর্মকর্তা হিসেবে মুসলিম লীগটাই পছন্দ করতেন, এবং মুসলিম লীগের ভোট তিনি মুসলিম লীগে দিতেন, আর এমনি ইসলামী ভাবধারা ছিলেন। ইসলামী ভাবধারা ছিলেন। পরবর্তীতে কি উনি কি ইন্তেকাল করছেন না বেঁচে আছেন? উনি ইন্তেকাল করেছেন, আমার বাবা মা দুই ইন্তেকাল করেছেন। তবে ওনারা উভয়ই মানে জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলনের ইয়ানত দিয়েছেন, আমি ইসলাম আন্দোলনের সঙ্গে। এবং আমরা যারা 5 ভাই বোনের মধ্যে আমার বড় বোন একজন, তিনি তো মানে এখন বয়স অনেক, অধ্যাপক ছিলেন, ডক্টর দিলারা বেগম, তিনি জামাতের রুকন ছিলেন, রুকনের এখন তো উনি জয়ীফ
আর তারপরে আমার ভগ্নিপতিদের মধ্যে একজন জামাতের রোকন এখনও আছেন। আর আমার ভাই তিনিও একসময় সক্রিয় ছিলেন সংগঠনে, ওনারও পারিবারিকভাবে সবাই ইসলামী আন্দোলনের সাথে আছেন, এটাই জানার ছিল। আমার মিসেস তিনিও এখন জামাতের রোকন অ্যাপ্লিকেন্ট হিসেবে আছেন। আমার শালী একজন, সে জামাতের রোকন। আমার ভগ্নিপতি একজন, তিনি ছিলেন বড় কর্মকর্তা ছিলেন, সচিব ছিলেন, তিনিও জামাতের রোকন সংগঠনের কাজ করেন। আলহামদুলিল্লাহ। তো সবাই মানে শুধু পিতৃপক্ষ না, মানে স্ত্রী পক্ষ এবং সবাই সংগঠনের সাথেই আছেন। এটা একটা সব, যেহেতু সাংগঠনিকভাবে বিবাহটাও আপনাদের হয়েছিল এই সময়, এই কারণে সবাই সাংগঠনিক। তো আপনার এখন একটু আপনার লেখালেখিতে আবার ফিরি। তো আপনার প্রথম বই প্রকাশ হলো কত সালে? আমার প্রথম কবিতার বই প্রকাশ হয়েছে 1985 সালে, দাঁড়াও সকাল বিরূপতা। তখন আপনাদের অঙ্গনে যারা লেখালেখি করছেন তার সবারই কি বই বের হয়ে গেছে নাকি? তখন তো আসলে বই প্রকাশের ব্যাপার কঠিন ছিল, খুব দুরূহ ছিল, কঠিন কাজ ছিল। আমার বইটিও প্রকাশ করেছে আমার বন্ধু বান্ধবরা, এই আজম ওবায়দুল্লাহ মরহুম, তারপরে মাসুম খলিলি, তারপরে বুলবুল সরোয়ার, এরা সবাই মানে মিলে অঙ্গীকার নামে তখন আমরা একটা সাময়িকী প্রকাশ করতাম আর কি। ওয়াদ ভাই এটা তিনি করতেন কলাবাগান থেকে। অঙ্গীকার প্রকাশনী নামে তখন একটি আত্মপ্রকাশ করে, যদিও খুব বেশি একটি তারা প্রকাশনা ক্ষেত্রে অগ্রসর হতে পারে নাই। এই অঙ্গীকার প্রকাশনী থেকে, এবং বলা যায় যে ওবায়দ ভাই এবং আমার বন্ধুরা তাদের মিলিত চেষ্টায় আর কি আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হলো। নাম কি ছিল? দাঁড়াও সকাল বিরূপতা। মাশাআল্লাহ। এরপরে আপনার এখন পর্যন্ত বইয়ের সংখ্যা কত? এখন পর্যন্ত আমার বইয়ের সংখ্যা 30। অপেক্ষায় আছে কি কিছু? হ্যাঁ, আরো দুটি বই অপেক্ষা আছে। একটি আগামী সপ্তাহে ইনশাল্লাহ বেরোবে, গল্পের বই ইনশাল্লাহ। আর কবিতার বইটার প্রায় প্রেসে যাওয়ার অপেক্ষায় আছে। এটাও তো ইতিমধ্যে তো আপনার শ্রেষ্ঠ কবিতা নিয়ে একটা মলাটবদ্ধ হয়েছে একটা বই, যেটা আমাদের সামনে আছে। তো আপনার অনেক সময় ধরে কথা শুনছি আমরা, অনুষ্ঠানেরও শেষের দিকে আর হয়তো কিছু প্রশ্ন থাকবে। আপনার বিখ্যাত কিছু কবিতা আছে আবৃত্তিযোগ্য, আমিও করেছি বেশ কিছু কবিতা। তো কবি কণ্ঠ থেকে একটু শুনি আমরা, দেখি। 20 শতকের ইশতেহার। মাঝে মাঝে আমার বড় ক্ষোভ জাগে, আমি কেন হলাম না একজন যুদ্ধবাজ সৈনিক। আমার হাতে যদি থাকতো একটা কলমের পরিবর্তে অত্যাধুনিক মেশিন গান, অথবা এনটিআর গানের ট্রিগারে এই ব্যাকুল আঙুলগুলো, তবে হয়তো হৃদয়ের ঘুমন্ত ফিসুবিয়াসটা জেগে উঠতে পারত সম্পূর্ণ পারঙ্গম হয়ে, কিংবা নায়াগ্রা জলপ্রপাতের মতো ভেঙে চুড়ে দিতে পারত হৃদয়ের গিরিপথ তাবৎ সংকীর্ণতা। কোনটা শক্তিধর, একটা কলম না মেশিন গান? মাঝে মাঝে প্রশ্ন রাখি আমি প্রজ্ঞার কাছে, তুমুল বিতর্ক হয়, সঠিক জবাব পাই না, আফসোস। কখনো নিজেকে একটা স্থূল কলম অধিকারী অসহায় জীব ভেবে উপহাস করি, বন্ধুরাও হাসেন যত্রতত্র, সাম্রাজ্যবাদী সুন্দরী নারীরাও, আর মুদ্রাস্ফীতির সমাজ বিশ্রী ঠা ঠা হাসিতে ফেটে পড়ে আদিগন্ত। তবুও আমি আলিফের মতো একটা কলম ধারণ করে খাড়া দাঁড়িয়ে আছি। আমার বৃত্ত নেই, চিত্তের বড়াই করি বেহুদা। আমি দ্বিতীয় মহাসমরের নায়ক হিটলারের কাহিনী পড়তে পড়তে, কিংবা আণবিক বোমার ধ্বংস ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে কলমের কালো আঁচড়ে একটি শান্তির উদ্যান রচনা করি। জানি মানুষের হিংস্রতা, ক্রোধ, মদমত্ততা ভালোবাসার এই উদ্যানের সংকুলান হবে না কখনো। আর ওই স্থূল কলমের দামে কিনতে চাই আমি গোটা পৃথিবীর পারমাণবিক শক্তিধর তাবৎ সমরাস্ত্রকে। কিন্তু হায়, আমার প্রিয়জনরা যার শান্তির কপোত উড়াতে ব্যস্ত, আমাকে একটা পরাজিত সৈনিক হিসেবে চিত্রিত করে হাসে।
হাসতে হাসতে তারা ইতিহাসের এন্তার নজির তুলে আমার সুকুমার বৃত্তির যাচাই হয়ে নিয়োজিত। কখনো আমার মনে হয় আমি কলমকে ধারণ করে ক্ষমাহীন অপরাধ করেছি, যে অপরাধের খেসারত পূরণে তেল সমৃদ্ধ দেশের আনুকূল্য অক্ষম। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একজন যুবক হয়ে আমি তারুণ্যকে বিপথগামী করেছি। আমার যৌবন সাহস ব্যয়িত হওয়া উচিত ছিল যুদ্ধাস্ত্র চর্চায়। কেননা যেখানে কলম নয় যুদ্ধাস্ত্র, যুক্তি নয় শক্তি, স্বস্তি নয় অস্থিরতা, জনগণ নয় ব্যক্তি, আর আদর্শ নয় অনাদর্শ মক্ষম সর্বদিকে। আমার তাই মনে হয় সেই যে ৭১-এ যেভাবে বুকে স্টেন চেপে ধূসরিত জনপদে শব্দ ছড়িয়েছিলাম, সচকিত করেছিলাম বিজয়ের আনন্দ চিৎকারে, বলতে ইচ্ছে হয়, ভাই সব, আমি কলমের পরিবর্তে যুদ্ধাস্ত্র চাই। চাই আমার যন্ত্রণার চির অবসানে একটি কাব্য নয় বুলেট। কিন্তু আমার বিবেক নামক স্বয়ংক্রিয় কম্পিউটারটির বিপরীত রায় দিলে। আর তাই আজও আমার স্থূল কলমকে ঘষে ঘষে একটা মিসাইলের তীক্ষ্ণতা সৃষ্টিতে প্রয়াসী। যদিও আমি সহজেই জানি বড়জোর একটি মিসাইলের দামে বিকৃত স্বদেশ আমার প্রিয় জন্মভূমি। বাহ, খুবই চমৎকার। এই কবিতাটি তো আবৃত্তি করি আমরা, অনেকেই করেন, তো সেটা আপনার কণ্ঠে শুনলাম, ভালো লাগলো। এটি একটি মাইল ফলক হয়ে থাকলো আমাদের কাছে। তো সুলাইমান হাসান ভাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনার জীবনের গল্পগুলো শুনতে ভালোই লাগছিল। কয়েকটি বিষয় আরও একটু জানবো তারপরেও। সেটি হলো যে আপনি এখন পর্যন্ত প্রায় 30টি বই এবং আরও 2টি বই অপেক্ষায় আছে, আরও লিখবেন আপনি ইনশাল্লাহ। আপনার প্রচুর সময় আল্লাহ তাআলা দান করুক সামনে, সেটা আমরা দোয়া করছি। সেটি হলো যে এই যে শিল্প সাহিত্যের অঙ্গনে আপনি একদম বলা যায় যে কিশোর বয়স থেকে আছেন, নানান বাকবদল দেখেছেন আমাদের এই সমাজের, দেশের মূল্যবোধের পরিবর্তন হয়েছে এবং মতবাদেরও বিভিন্ন পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে। এখন যে শিল্প সাহিত্যের এখন যে ধারাটা প্রবাহিত, এই ধারাটা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক, বা কতটুকু ঠিক বা ব্যাঠিক, বা কতটুকু প্রাসঙ্গিক আমাদের এই সমাজ ব্যবস্থার সাথে, এটি যদি একটু বলতেন। কথাটা আসলে অনেক কিছুই বলতে হয়, কিন্তু আমি সংক্ষেপে বলবো। তো আমি একটা ছোট্ট একটা 1949 সালে চীনের যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, সেখানকার একটা ঘটনা আমি বলতে চাই। যে চীনের বিপ্লব মানে সম্পন্ন হয়েছে 1949 সালে, কিন্তু চীনের একজন কবি লুশন, তিনি 1917 সালের রুশ বিপ্লবের পরে তিনি ঠিক করে ফেলেন যে চীনও এর ধরনের একটি সমাজতান্ত্রিক মার্কসিজমের মানে ভিত্তিতে একটি বিপ্লব তিনি মানে করবেন বা করতে হবে, এবং সেইভাবেই তিনি নিজেকে মানে মার্কসিস্ট হিসাবে নিজেকে তিনি গড়ে তোলেন। এবং তিনি তখন চীনের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ছোট ছোট পত্রিকা, ম্যাগাজিন এগুলো প্রকাশের জন্য তিনি ব্যবস্থা করেন। এবং মানে তার উদ্দেশ্য ছিল যে দেশের মানুষকে মানে সমাজতান্ত্রিক যে চিন্তাধারা উদ্বুদ্ধ করা। যদি একটা সমাজের যদি পরিবর্তন আনতে হয়, সেই সমাজে মানুষের যদি মন মানসিকতা যদি পরিবর্তন না হয়, তারা যদি উদ্বুদ্ধ না হয়, তাহলে তো সেই সমাজে যদি কোনো পরিবর্তন, যদি রাজনৈতিক পরিবর্তন হয়ও, সেটা স্থায়ী হবে না, সেই পরিবর্তন তো ধরে রাখা যাবে না। তো এই কাজটি তিনি মানে ঘুরে ঘুরে সারা চীনে ঘুরে 1918 সাল থেকে তিনি কাজ শুরু করেন। এবং যখন কিনা বিপ্লব খুব সন্নিকটে, তখন একটা পর্যায়ে তিনি মানে যখন পিকিংয়ে আসলেন মাও সেতুং, পিকিংয়ে এসে মাও সেতুং বুঝতে পারলেন যে মানুষের যে চিন্তারগত যে পরিবর্তন, বিরাট পরিবর্তন হয়ে গেছে। এবং তিনি দেখতে পেলেন যে এমন কিছু বই পুস্তিকা এবং এটি বিভিন্ন জনের হাতে হাতে
যে এগুলা তিনি কখনো মানে মানে দেখেননি এবং জানেন না, তখন মাওসেতুং তিনি এই সমস্ত পিকিং থেকে এই সমস্ত বইটা সংগ্রহ করে নিয়ে তিনি পাঠ করলেন এবং তখনই তিনি একটা নাম পেলেন যার নাম হচ্ছে লুশন। এবং তিনি বুঝতে পারলেন যে এই লোকটি তার জন্য যে প্রেক্ষাপটটা তৈরি করে দিয়েছেন। এবং পরবর্তীকালে লুশনের সঙ্গে মাওসেতুংয়ের দেখা হয় এবং মাওসেতুং তার লাল বইতে এই লুশনের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে বিপ্লবের উপকার, অন্যতম উপকার হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন। তো আসলে আমাদের যে মরহুম মতিউর মল্লিক ভাই, আমি জানি না তিনি এই মানে চীনের এই ইতিহাসটা জানতেন কিনা জানি না, কিন্তু তিনি এই কাজটি করতেন। সারা দেশ তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে যেখানে যেতেন সেখানে একটা ছোট্ট একটা সাহিত্য সংগঠন করে দিতেন আর একটা মানে শিল্পী সংগঠন, এই দুইটা সংগঠন তিনি করে দিয়ে আসতেন। এইভাবে করতে 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 অনেক শিল্পী সংগঠন, সাহিত্য সংগঠন কিন্তু মল্লিক ভাইয়ের হাতে তৈরি হয়েছে এবং এগুলা অনেকগুলাই কিন্তু তারা কার্যক্রম চালায় যাচ্ছে এবং তারা গতিশীল আছে। এবং পরবর্তীকালে আমরা যদি দেখি যে আজকে যে আমরা যে 2024-এর জুলাই যেটা আমরাকে বিপ্লব বলছি বা গণ অভ্যুত্থান বলছি, এই যে গণ অভ্যুত্থান বিপ্লবের যে মানে এটার যে মানে তৈরি করা, এটা যে পরিবেশ তৈরি করা, মানুষের ভিতরে যে বিপ্লব আকাঙ্ক্ষা, সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা, যে এই সমাজ যে চলছে এইভাবে চলতে পারে না, এই বোধটা সৃষ্টি হওয়ার পিছনে আমি মনে করি যে এই মল্লিক ভাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, যে তিনি যে সারা দেশব্যাপী ঘুরে ঘুরে যে সাহিত্য সাংস্কৃতিক অর্গানাইজেশন করেছিলেন, তারই একটা ফলাফল আমরা এখন কিন্তু চোখে দেখতে পাচ্ছি। এই কিছুদিন আগে যে সাইবম শিল্পী গোষ্ঠীটা মল্লিক ভাইয়ের হাতে তৈরি, যে সাইবম শিল্পী গোষ্ঠী যে কার্যক্রম করলো সোহরাওয়ার্দী উদ্যানে, বিশাল কার্যক্রম করলো, এটা কখনই সম্ভব হতো না যদি সেদিন মল্লিক ভাই এই কার্যক্রমটা শুরু না করতেন। এবং আমি মনে করি যে আমাদের দেশের এখন যে সাহিত্য সাংস্কৃতিক যে পজিটিভ ধারার যে যতটুকু যে কাজ হচ্ছে মানুষের ভিতরে, এবং এটা মাশাআল্লাহ আমি লক্ষ্য করছি যে মানুষ এটা খুব ভালোভাবে গ্রহণ করছে এবং এই মানুষের জন্য অপেক্ষা করছিল এই ধরনের একটি সাংস্কৃতিক মানে আবহ, সাংস্কৃতিক মানে কার্যক্রম যাতে এটা মানে হয়, এটা অপেক্ষা করছিল। তো এখন আমার মনে হয় যে আমি মল্লিক ভাইকে অনেক জায়গায় বলেছি যে মল্লিক ভাই হচ্ছে না আমাদের বাংলাদেশের লুশন রাহাবার। আমি এটাকে অনেক জায়গায় আলোচনায় বলেছি, খুব ভালো লাগলো কথাটা শুনে, আমার লেখাতেও বলেছি। তো আমি মনে করি যে বাংলাদেশে যে এখন হচ্ছে এবং আমরা এখনো একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছি, আরও হয়তো এই সমাজে পরিবর্তন ঘটবে, আরও রাষ্ট্রীয় পর্যায়ে পরিবর্তন আমাদের দরকার পড়বে। কারণ বর্তমান বিশ্বে তো আসলে বলা যায় যে আমরা একটা আদর্শহীন বিশ্বে বাস করতেছি। সমাজতন্ত্র হয়তো 100 বছর তারা ছিল, বিভিন্নভাবে তারা তাদের প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু 90-এর দশক পর থেকে তারা ব্যর্থ প্রমাণিত হয়েছে। কোনো দেশে এখন সমাজতন্ত্র নাই। পুঁজিবাদ আরো অনেক আগেই তারা তাদের মানে ক্ষয়িষ্ণু অবস্থা পার করছে এবং এখনো পুঁজিবাদ তারা নানান কিছু আশ্রয় করে তারা কোনো ক্রমে তারা পুঁজিবাদকে টিকে আছে। কিন্তু পুঁজিবাদকে মানে মানুষ কিন্তু এখন এটাকে ভালো একটা হিসাবে, আদর্শ হিসেবে মানুষ গ্রহণ করতে পারছে না। এই যে একটি আদর্শ শূন্যতা এখন বিরাজ করছে গোটা বিশ্বজুড়ে এবং আমাদের দেশে, এবং সেই পরবর্তীকালে যে মানব সমাজকে যদি পথ দেখাতে হয়, মানব সমাজকে যদি যে তাকে সঠিক মানে জীবন যাপনের দিকে যদি তাদেরকে এগিয়ে নিতে হয়, তাহলে সেটা কোন আদর্শ, এটা একটা প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। এবং সেই প্রশ্নের জবাবটা কিন্তু আমাদের সামনে আছে, সেটা হচ্ছে যে ইসলাম এটা সর্বশেষ জীবন বিধান হিসেবে আমাদের মানে প্যারা নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেটা লাভ করেছি, এবং সেই মানে ইসলামের সেই বিশ্বই কিন্তু আমরা আগামীতে দেখতে পাবো। এবং সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে কার্যক্রম আমরা শুরু করেছি, এবং আমি মনে করি যে আমাদের সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের কাজকে
বেগবান করতে হবে। আমরা করছি, আরও বেগবান করতে হবে, আরও বেশি ব্যাপারে সাপোর্ট করতে হবে, কারণ কখনো সাপোর্ট ছাড়া কোনো এই মানে বিষয় অগ্রসর হয় না। আমরা যেভাবে রাজনৈতিক অঙ্গনে আমরা ভালো করছি, রাজনৈতিক অঙ্গনে আমাদের দিন দিন আমাদের গ্রহণযোগ্যতা বাড়ছে, এবং বিভিন্ন দেখা যায় যে যারা চিন্তাশীল মানুষ তারাও আমাদেরকে আমাদের কার্যক্রমকে তারা সাধুবাদ দিচ্ছে। তেমনিভাবে আমাদের সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে এটাকে আরও বেশি গতিশীল করতে হবে, এবং এ ব্যাপারে আমরা আরও সাপোর্ট আমাদের পেতে হবে, এটা আমি আশা করছি আর কি। ধন্যবাদ। অনেক চমৎকার শুনলাম আপনার কাছ থেকে যে সত্যি মানুষ এখন কিন্তু ফিরে আসছে। আপনি বললেন যে আসলে সমাজতান্ত্রিক যে ভাবধারা, তারা বামপন্থী হিসেবে যারা পরিচিত, তারা কিন্তু আসলে আর আসার কোনো দিক তাদের সামনে নাই। এখন তারা সে পুরানো কিছু বিষয়কে আঁকড়ে ধরে আছে মিশ্র অবস্থায়। তারা সমাজতান্ত্রিক, কিন্তু সেদিন দেখলাম একটা সংগঠন তারা করছে গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, কিন্তু তারা সমাজতান্ত্রিক সবাই। তারাও এই দিকেই ফিরে আসছে সব সর্বশেষ, মানে লেভেল চেঞ্জ করছে। হ্যাঁ, লেভেল চেঞ্জ করছে। ওই ছাত্র ইউনিয়ন বা ইত্যাদি ইত্যাদি, ওদের তো সংগঠনের শেষ নেই, সবগুলো মিলে গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, নতুন বোতলে পুরানো মত ভরতে চাচ্ছে। হ্যাঁ। তো এই বিষয়গুলো যাই হোক, আজকে আমরা আপনার জীবনের মধ্যেই ছিলাম, তো এই আলোচনাটাও তোর জীবনের বাইরে নয়, যে কারণে আমরা আলোচনাটা একটু নিয়ে আসলাম। এখন আমরা একদম শেষে, আপনার সন্তান কয়জন? আল্লাহ তাআলা আমাকে 4টি সন্তান দিয়েছেন, একটি ছেলে 3টি মেয়ে। জি, আলহামদুলিল্লাহ। এরা কি সবাই মানে পড়ালেখার মধ্যে আছে নাকি কেউ কেউ প্রফেশনে চলে গেছে? পড়ালেখার ভিতরে একজনই আছে মেয়ে, সে মেডিকেলে ডেন্টালে পড়ে এবং তারও সে ফাইনাল ইয়ারে আছে। আর সবাই লেখাপড়া শেষ করেছে এবং প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, নাতি নাতনিও আছে, শুধু একটা মেয়ে বাকি আছে। আচ্ছা আচ্ছা, যে এই যে ডেন্টালে পড়ছে, যে আলহামদুলিল্লাহ। আপনি অগাধ ভালোবাসা পেয়েছেন। আপনার আলোচনায় যেটি শুনলাম যে অনেক বড় বড় মানুষের সংস্পর্শে আপনি এসেছেন বিভিন্ন সময়ে, অগাধ ভালোবাসা পেয়েছেন। সিলেট থেকে আপনাকে মানে এই ঢাকায় মানে নিয়ে আসা হয়েছে আপনার যোগ্যতার কারণে। তো সব কিছু মিলে অগাধ ভালোবাসার মধ্যেও তো মানুষের কিছু কিছু স্বীকৃতি থাকে, কিছু কিছু পুরস্কার থাকে। অ্যাওয়ার্ড পেয়েছেন কি কি এখন পর্যন্ত? কিছু কিছু পেয়েছি, আসলে মানে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তো লিখি না, পুরস্কার পাওয়ার জন্য। তবুও কিছু পেয়েছি, কিশোর কণ্ঠ দিয়েছে, তারপরে আমাদের মতিউর রহমান মল্লিক, মতিউর রহমান মোহাম্মদ অধ্যাপক মতিউর রহমান, ওনার একটা অর্গানাইজেশন ছিল সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, হ্যাঁ কেন্দ্র, ওইটাও দিয়েছে। তারপরে টুকটাক পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের দেশের যে পুরস্কারের যে ব্যবস্থা, যেগুলো সরকারিভাবে হয়, যেমন বাংলা একাডেমি বা 21শে স্বাধীনতা, বিভিন্ন যে পুরস্কার আছে, এই বিষয়গুলো তো রাজনীতির বাইরে এরা যেতে পারে না। এরা তো নির্মোহভাবে মানে বিশ্লেষণ করে তো আর পুরস্কার তারা দেয় না। যে কারণে আপনাদের মতো যারা এত বড় অবদান রেখেছেন শিল্প সাহিত্যের অঙ্গনে, সেখানে দেখা যাচ্ছে যে এখনও ওই মানে যাদের আদর্শ, যাদের চিন্তা ম্রিয়মান হয়ে যাচ্ছে, তারাই সেগুলো আবার আঁকড়ে ধরে বসে আছে সেখানে। তো যাক, আপনার ইনশাল্লাহ সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মানুষের ভালোবাসা, সেটি আপনি পেয়েছেন, আল্লাহর অশেষ রহমত পেয়েছেন, এটাই হচ্ছে বড় বিষয়। এরপরে কয়েকটি ছোট্ট প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। মানুষের মধ্যে কোন বিষয়টাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন আপনি? আমি সবচেয়ে বেশি অপছন্দ করি যে মানুষ মানে এক মুখে এক কথা বলছে, অথচ মানে কাজ করছে অন্যটা। এটা আর মানুষের মধ্যে কোন বিষয়টা আপনি সবচেয়ে পছন্দ করেন? এটারই বিপরীত, যে যা সে বলে এবং তার কর্মের সঙ্গে মিল আছে, তার চিন্তার সঙ্গে মিল আছে, কর্ম চিন্তা সবকিছুর সঙ্গে একটা মিল আছে, এরকম। আগামী দিনে বাংলাদেশের এই যে রাজনীতির এক কথায় যদি বলতে চান যে মানুষ যে ফিরে আসতেছে মূলের দিকে, এটি কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে বলে আপনার মনে হয়?
অর্থাৎ ইসলামের শান্তির ছায়ার দিকে। আমি একটা কবিতা আমি বলেছিলাম কিছুদিন আগে, যে আমি বহু আগের লেখা, এই কবিতাটা ক্রান্তিকাল, এই কবিতাটা আপনি পড়ে দেখবেন। তো আমরা আসলে সেরকম একটা মানে প্রান্তিক অবস্থায় আছি যে এই পরিবর্তন হতে যাচ্ছে, এটা খুব বেশি দিন না। আমার ধারণা যে এটা 2-1 বছর ভিতরেই একটা 2-1 বছরের ভিতরে একটা আমূল পরিবর্তন হবে এই দক্ষিণ পূর্ব এশিয়া। এর মানচিত্র থাকবে না, এই মানচিত্র পরিবর্তিত হবে। এবং এর আগেও কিছু বিশ্বের কিছু ঘটনা ঘটবে। আফগানিস্তানের পরিবর্তন আমরা দেখছি, এবং আফগানিস্তানে আরও বেশি তারা হবে। ইরানের পরিবর্তন আমরা দেখছি, এবং পাশাপাশি পাকিস্তানেরও পরিবর্তনটা ঘটবে। এবং এই 3টা দেশের যখন পরিবর্তনটা পরিপক্কভাবে, যখন শক্তভাবে, যখন মজবুত হয়ে যাবে, তখন এই ভারতেরও পরিবর্তন হবে। এবং আমার ধারণা যে বিশাল ভারত যেটা আছে, এই ভারত হয়তো মানে থাকবে না। এক সময় যে ভারত যখন ছোট ছোট রাজ্য ছিল, ভাগ ভাগ ছিল, এবং পরবর্তীকালে ব্রিটিশরা যখন এটাকে তারা কলোনি বানায়, এবং তারপর যখন তার 47-এ চলে যাওয়ার সময় যে একটা অনৈতিক এবং মানে বলা যায় যে সম্পূর্ণ একটা মানে অন্যায্য একটা ভাগ করে চলে গেল। তো এইটা যেমন একজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, তিনি যখন 47-এ করে পার্লামেন্টে বক্তৃতায় বলছিলেন যে আমরা এমন ভাগ করে দিছি যে কয়দিন পর তারা এসে বলবে যে আমাদেরকে আবার তোমরা নেও। তো যদিও সেটা হয় নাই, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান তো আর একত্র থাকতে পারে নাই। তো একই পরিণতি ঘটবে গোটা ভারতের ব্যাপারে। এবং যেটা আমি মনে করি যে পরাশক্তি, যারা যেমন পরাশক্তি হিসেবে আমরা চীনকেও আমরা সামনে চলে আসবে ধরতে পারি। এরা যে তাদের যে মানে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা মাফিক আমার বিশ্বাস যে হয়তো এই মানচিত্র থাকবে না, এবং আমাদের দেশের, বাংলাদেশের হয়তো আমাদের দেশের মানচিত্র হয়তো পরিবর্তন ঘটবে। এবং সেখানে হয়তো যে বিশ্বাস, চিন্তা, যে শূন্যতা আছে, যে আদর্শের শূন্যতায়, সে আদর্শের শূন্যতা থাকবে না, তখন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সুলাইমান হাসান ভাই, আপনি কি খাবার বেশি পছন্দ করেন সব সময়? আপনাকে যদি বলা হয় যে একটা খাবারের কথা বলেন, তাহলে কোনটার কথা বলবেন আপনি? এমন কথা বললেন যে আমি এই কথাটা আমি কিশোরগঞ্জে এক সাক্ষাৎকার বলেছিলাম, বলে পটুয়াখালীর এক ভাই, তখন আমি পটুয়াখালী ছিলাম, ডাক্তার, তিনি আমাকে দাওয়াত করে নিয়ে তার হসপিটালে তিনি সেই খাবারটা আমাকে খাইয়েছেন। আমি জানি না অবশ্য, সেই ইন্টারভিউটা দেখিনি। আমরা এই প্রশ্নটা রাখি সাধারণত। আমি মানে ভুনা খিচুড়ি এবং ভুনা গরু গোশত খেতে পছন্দ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং এই হাফিজ ভাই, ডাক্তার হাফিজ ভাই, কিশোরগঞ্জে তিনি এই সাক্ষাৎকারে এই কথা দেখে তিনি আমাকে দাওয়াত করে নিয়ে তার হসপিটালে তিনি প্রতিষ্ঠা করতে পটুয়াখালী হসপিটাল, ওইখানে নিয়ে আমাকে ভুনা খিচুড়ি এবং গরু গোশত। দেখা যাক, এবার তো আবার সাক্ষাৎকারে সরাসরি বললেন, আরো কয় জায়গা থেকে যে দাওয়াত পাবেন তার ঠিক নাই। আপনি কোন রং পছন্দ করেন? আমি আসলে মানে সবুজটাই পছন্দ করি। সবুজ। যে আপনার ভাবিকে সবুজ রঙের পোশাক এত বেশি কিনে দিয়েছে যে এখন যদি আমি কোনো পোশাক কিনতে যাই তো আগে বলে সবুজ, কিন্তু না, আগে থেকে বলে রাখে। আসলে সবুজ তো খুবই আরামদায়ক একটি রং, যেদিকে তাকায় থাকলে চোখের উপকার হয়। সব মিলে সবুজ পোশাক আমাদের নবীও পছন্দ করতেন, তিনি সবুজ পাগড়ি পরতেন, আমরা যতটুকু জানি। তো আজকের অনুষ্ঠানের শেষে দর্শকদের উদ্দেশ্যে আপনি মানে 30 সেকেন্ডের মধ্যে মানে মূল 2-3টি পরামর্শ দিবেন যে আমাদের মানুষ হিসেবে আমাদের কি হওয়া উচিত, কি করা উচিত। আমি আশাবাদী মানুষ। আমরা যখন প্রচণ্ড হতাশায় ছিলাম দেশের প্রেক্ষাপটে এক সময়, এবং তরুণদের ব্যাপারে আমাদের হতাশা ছিল যে তারা শুধুমাত্র মানে মোবাইল নিয়েই থাকে, পড়াশোনা করে না, তারা জ্ঞান চর্চা করে না। কিন্তু আমাদের এই মানে যে ভাবনা চিন্তা, যে মিথ্যা ভুল ছিল, সেটা কিন্তু বিগত বছরের যে 5ই আগস্ট যে ঘটনা ঘটাইল তারা,
তা প্রমাণ করে দিল যে আসলে তারা শুধু মোবাইল নিয়ে তারা ছিল না। এবং এখন যা তরুণরা যে বিভিন্ন জায়গায় তারা যে সমস্ত টক শোতে কথাবার্তা বলে, বিভিন্ন বক্তৃতা করে, তাতে আমার মনে হয় না যে তাতে জ্ঞানগম্যি কম বা তার পড়াশোনা কম করে। তো সেদিক থেকে আমি দেখছি যে একটা মানে মানুষের ভিতরে যে মানে চিন্তার কিন্তু বিকাশ ঘটছে। এবং আমাদের বাংলাদেশে তরুণদের সংখ্যাই বেশি, মানে নাগরিক হিসেবে এবং ভোটার হিসেবেও। তা আমি মনে করি যে তরুণরা যেহেতু পজিটিভ ধারায় তারা মানে অগ্রসর হচ্ছে, তাদের চিন্তাধারা যেহেতু পজিটিভ, দেশকেন্দ্রিক, এবং আমি ধারণা করি যে যতই এই দেশ নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত হোক, তরুণরা এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে এবং এই দেশকে তারা রক্ষা করবে এবং দেশটাকে তারা উন্নতি এবং প্রগতির দিকে তারা অগ্রসর করে নিয়ে যাবে, এই বিশ্বাস আমি করি। এবং সেই জন্য আমি বলি যে তরুণদেরকে আরও বেশি তাদেরকে আমি চাই তারা এগিয়ে আসুক এবং দেশটা তরুণদের হাতেই আমি তুলে দিতে চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারুণ্যের শক্তিই সবচেয়ে বড় শক্তি একটি দেশকে পরিবর্তনের জন্য। তো সে আশা আপনি করেছেন তরুণদের কাছে। আশা করছি যে তরুণরা সেদিকেই এগোবেন এই দেশকে গড়ার জন্য। তো সুলাইমান হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্যানভিশন টিভির স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে আমাকে ডেকে এনেছেন, এর জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের বাংলা ভাষার অন্যতম প্রধান কবি, সাহিত্যিক এবং বহুমাত্রিক লেখক কবি সুলাইমান হাসানের জীবন, কর্ম এবং তার সৃজনশীলতা নিয়ে কথা বলেছি। আমরা তার এই আলোচনা থেকে, তার এই জীবন থেকে আমরা যেন অনুপ্রেরণা লাভ করতে পারি এবং তার যে সুন্দর সৃষ্টিশীল কাজগুলো রয়েছে তা অনুসরণ করে আমরা নিজেরা যেন আলোকিত হতে পারি, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।